ইন্টিগ্রেশন অধ্যায় থেকে এইচএস 2026 সালে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য মার্কস 2 এর একটি প্রশ্ন, মার্কস 3 এর একটি প্রশ্ন এবং মার্কস 4 এর একটি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের টোটাল 9 মার্কসের উত্তর দিতে হবে। এইচএস 2009 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে যেগুলো এইচএস 2026 সালের সিলেবাস অনুসারে আছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব। এইচএস 2009 সালের ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার প্রথম প্রশ্নটি হলো শূন্যস্থান পূরণ করো ইন্টিগ্রেশন -1 থেকে 1 x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স এর মান হবে ড্যাশ। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। অযুগ্ম অপেক্ষক অর্থাৎ অড ফাংশন কাকে বলে আমরা প্রথমে জানব। একটি অপেক্ষক fx কে অযুগ্ম অপেক্ষক বলা হবে, অর্থাৎ একটি অপেক্ষক fx কে অড ফাংশন বলা হবে যদি এই x এর জায়গায় আমরা প্রথমে -x বসাবো, অর্থাৎ লিখবো আমরা f অফ -x ইকুয়াল টু, যদি আমরা ক্যালকুলেশন করে পাই -fx হয়, অর্থাৎ একটি অপেক্ষক fx কে অযুগ্ম অপেক্ষক বলা হবে যদি f অফ -x ইকুয়াল টু -fx হয়। এরপর আমরা জানবো আবার fx একটি অযুগ্ম অপেক্ষক, অর্থাৎ বলে দেওয়া আছে যে fx হচ্ছে একটি অযুগ্ম অপেক্ষক অর্থাৎ অড ফাংশন। তাহলে আমরা লিখতে পারবো যে ইন্টিগ্রেশন -a থেকে a, অর্থাৎ লিমিটটি ভালোভাবে খেয়াল করো, এখানে আছে -a আর এখানে আছে a বা প্লাস a, অর্থাৎ এখানে যদি আমার -2 থাকতো তাহলে উপরে থাকতে হতে হচ্ছে +2। ইন্টিগ্রেশন -a থেকে a fx dx ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ fx যদি একটি অযুগ্ম অপেক্ষক বা অড ফাংশন হয় তাহলে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন -a থেকে a fx dx ইকুয়াল টু 0। চলো এবার আমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলি। অ্যান্সার দেখো, এখানে যে ফাংশনটি দেওয়া আছে সেটি হচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। প্রথমে আমরা এই x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে fx ধরে নেব, দিয়ে দেখবো এই ফাংশনটি যুগ্ম অপেক্ষক না অযুগ্ম অপেক্ষক। চলো আমরা প্রথমে লিখে ফেলি যে ধরি fx ইকুয়াল টু হচ্ছে x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এরপর আমরা কি করবো, এরপর আমরা লিখবো অতএব f অফ -x, অর্থাৎ এই x এর জায়গায় আমরা -x বসালাম, তাহলে এখানেও এই x এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো -x, x এর জায়গায় -x বসালে ডান দিকটি পাবো আমরা -x ইন্টু ই টু দি পাওয়ার -x তার স্কোয়ার। এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো আমরা পাবো ইকুয়াল টু -x ইন্টু ই টু দি পাওয়ার -x তার স্কোয়ার মানেই হচ্ছে x স্কোয়ার। এবার দেখো x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা মানেই হচ্ছে fx, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু -fx। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, আমরা দেখো পেয়ে গেলাম f অফ -x ইকুয়াল টু হচ্ছে -fx। তাহলে আমরা বলতে পারবো যে fx হলো একটি অযুগ্ম অপেক্ষক। তাহলে আমরা লিখছি অতএব fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার একটি অযুগ্ম অপেক্ষক, অর্থাৎ হচ্ছে অড ফাংশন। তাহলে যেহেতু আমার x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার একটি অযুগ্ম অপেক্ষক হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ইন্টিগ্রেশন -1 থেকে 1 x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dx ইকুয়াল টু, এর ভ্যালু কত হবে, যেহেতু এটা অযুগ্ম অপেক্ষক তাই এর ভ্যালু হয়ে যাবে 0। এটাই আমাদের অ্যান্সার। আমরা একটি বিষয় ভালোভাবে মনে রাখবে, যেটা আমি নোট আকারে বলছি। ধরো এখানে যদি দিত ইন্টিগ্রেশন, এখানে ধরো দিল হচ্ছে 5, আমরা দেখতে পাচ্ছি 5টা হচ্ছে পজিটিভ, অর্থাৎ লোয়ার লিমিটটি হচ্ছে পজিটিভ। তাহলে এই যে আপার লিমিট কি হবে, আপার লিমিটের পরম মানও 5 হবে কিন্তু চিহ্নটি হবে নেগেটিভ। সেক্ষেত্রে আমরা বলতাম ইন্টিগ্রেশন 5 টু -5 x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dx এর মানও কিন্তু হবে 0। কারণ তোমরা মনে রাখবে যে এই লোয়ার লিমিট এবং আপার লিমিট এদের মান যদি একই হয়, অর্থাৎ মান মানে পরম মান, এবং চিহ্নদ্বয় পরস্পর বিপরীত হয়, সেক্ষেত্রে যদি একটি অযুগ্ম অপেক্ষকের ইন্টিগ্রেশন করা হয় তার মান অবশ্যই 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে যেমন দেখো -1 থেকে +1 ছিল, সেক্ষেত্রেও x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার dx ইকুয়াল টু 0 পেয়েছি আমরা। আবার একইভাবে যদি এটা +1 থেকে -1 থাকতো তাহলেও কিন্তু এর ভ্যালু 0 হতো, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিটের পরম মান সেম, পরম মান মানে তাদের মড ভ্যালুটা সেম কিন্তু চিহ্নটা একে অপরের বিপরীত যদি হয় তাহলে অযুগ্ম অপেক্ষকের ইন্টিগ্রেশন করলে আমরা তার মান 0 পাবো। এইচএস 2009 সালের নির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় প্রশ্নটি হলো ইন্টিগ্রেশন 2 থেকে 3 dx বাই
2x+1 এর মান আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। নোট, আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন। দেখো এখানে হরে আমি এফএক্স লিখেছি, অর্থাৎ ডিনোমিনেটরে এফএক্স লিখেছি, আর নিউমিনেটরে আমি কি লিখবো, অর্থাৎ লবে আমি লিখবো এই এফএক্স এর ডেরিভেটিভ। এফএক্স এর ডেরিভেটিভ আমরা জানি কি লেখা হয়, না এফএক্স এর ডেরিভেটিভ লেখা হয় এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে দেখো ইন্টিগ্রেশনটি কেমন, না ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স। এর বিশেষ বৈশিষ্ট্য কি, এর বিশেষ বৈশিষ্ট্য হলো হরে অর্থাৎ ডিনোমিনেটরে যে ফাংশনটি আছে, লবে অর্থাৎ নিউমিনেটরে তার ডেরিভেটিভ আছে। সেক্ষেত্রে কি ইন্টিগ্রেশন হয়, সেক্ষেত্রে খুব সহজেই মনে রাখা যায়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে লগ মড এফএক্স, অর্থাৎ লগ মড হরে যেটা আছে সেই ফাংশনটি। তাহলে আমরা লিখবো ইকুয়াল টু লগ মড এফএক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আমরা জানবো ইন্টিগ্রেশন 1/ax প্লাস বি ডিএক্স কিভাবে সলভ করব। দেখো এখানে যে ax প্লাস বি আছে এটা হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি ফাংশন, অর্থাৎ x এর এখানে ঘাত হচ্ছে 1 বা x এর ডিগ্রি হচ্ছে 1। তাহলে এর যদি আমি ডেরিভেটিভ করি, এর ডেরিভেটিভ করলে কি হবে, এর ডেরিভেটিভ করলে আমরা পাবো দেখো a ইনটু x এর ডেরিভেটিভ 1 প্লাস b এর ডেরিভেটিভ 0 অর্থাৎ a। তাহলে আমরা ax প্লাস b এর ডেরিভেটিভ করে পেলাম হচ্ছে শুধু a, যেখানে a হচ্ছে একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা এবার নেক্সট লাইনে কি লিখবো, আমি নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি প্রথমে লিখলাম হচ্ছে হরে ax প্লাস b। এবার আমরা দেখলাম যে ax প্লাস b এর ডেরিভেটিভ করে পেলাম আমরা a, সেটাকে আমরা লবে লিখে ফেললাম, ঠিক আছে a। কিন্তু দেখো এই a বাই ax প্লাস b এই ইন্টিগ্রালটা আমার ছিল না, আমার ইন্টিগ্রালটা ছিল 1/ax প্লাস b। তাহলে এটা ইকুয়াল টু এটা বলা যাবে না। তখন আমরা কি করব, তখন আমরা এই ইন্টিগ্রেশনের সামনে একটা লিখে দেবো হচ্ছে 1/a লিখবো। তাহলে দেখো এই 1/a লিখেছি আর এই a আছে, এই দুটো যদি কাটাকাটি করি তাহলে a কেটে গেল, তাহলে আমরা থাকলো কত 1/ax প্লাস b dx। তাহলে দেখো আমার এই লাইনটা আর এই আগের লাইনটা সেম। তাহলে আমাদের সুবিধা কি হলো, দেখো আমাদের সুবিধা হলো এই ax প্লাস b এর ডেরিভেটিভ হচ্ছে a, সেটা দেখো লবে আছে, অর্থাৎ হরের ডেরিভেটিভটি লবে আছে। আমরা বলতে পারি যে ডিনোমিনেটরের ডেরিভেটিভটি নিউমিনেটরে আছে। তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, না এর ইন্টিগ্রেশন হবে লগ অফ মড ax প্লাস b। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু 1/a লগ মড ax প্লাস b প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে যে ইন্টিগ্রেশনটি দেওয়া আছে সেটি আমরা লিখে ফেললাম। এর পরের লাইনে আমরা কি করছি দেখো, এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 থেকে 3 1/2x প্লাস 1 ইন্টু ডিএক্স, অর্থাৎ এই ডিএক্স এর পাশে লিখলাম। এবার আমরা দেখতে পাচ্ছি কি দেখো, না আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি একটা ফাংশন, অর্থাৎ এর ডেরিভেটিভ হবে কনস্ট্যান্ট। তাহলে এই 2x প্লাস 1 এর ডেরিভেটিভ কত হবে, না এর ডেরিভেটিভ হবে 2। তাহলে দেখো আমরা পরের লাইনে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো এর পরের লাইনে দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2 থেকে 3 হরে যা ছিল ডিনোমিনেটরে ছিল হচ্ছে 2x প্লাস 1। আমরা জানি যে 2x প্লাস 1 এর ডেরিভেটিভ কত 2 হয়, সেই 2টিকে আমরা লবে বা নিউমিনেটরে লিখে ফেললাম। কিন্তু দেখো আমার যে প্রশ্নটি দেওয়া ছিল সেখানে কিন্তু লবে 2 ছিল না, লবে 1 ছিল। তার জন্য আমরা কি করছি, এই 2টিকে কাটার জন্য আমরা সামনে আমি 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে আগের ইন্টিগ্রালটাই ফিরে আসবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম, এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে ডিনোমিনেটরে যেটি আছে তার ডেরিভেটিভ নিউমিনেটরে আছে। তাহলে আমরা লিখতে পারবো পরের লাইনে দেখো হাফ ইন্টু এটার ইন্টিগ্রেশন হবে লগ মড 2x প্লাস 1। যেহেতু এটি নির্দিষ্ট সমাকলন অর্থাৎ লিমিট দেওয়া আছে, তাই আমরা প্লাস সি লিখবো না, আমরা এবার লিমিট দুটি বসিয়ে দেবো। দিয়ে আমরা কি লিখবো, না থার্ড ব্র্যাকেট, এখানে লোয়ার লিমিট আছে 2, আমরা নিচে লিখলাম 2, আপার লিমিট আছে 3, উপরে লিখলাম 3। এবার এটাকে ক্যালকুলেশন করবো। নেক্সট লাইন আমরা লিখছি দেখো ইকুয়াল টু হাফ। এবার প্রথমে আমরা কি করবো, না প্রথমে আমরা আপার লিমিটটি এই x এর জায়গায় বসিয়ে দেবো। আপার লিমিটটি x এর জায়গায় বসিয়ে দিলে আমরা পাবো 2 ইন্টু 3 প্লাস 1, 2 ইন্টু 3 মানে 6 প্লাস 1 মানে 7। তাহলে আমরা পেলাম হচ্ছে লগ মড 7, মড 7 মানে 7 পজিটিভ, মাঝে বসে মাইনাস। এরপর আমরা x এর জায়গায় এই লোয়ার লিমিট 2 বসাবো, x এর জায়গায় লোয়ার লিমিট 2 বসালে আমরা পাবো 2 ইন্টু 2 মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস লগ 5। এবার আমরা জানি লগ a মাইনাস লগ b ইকুয়াল টু হচ্ছে লগ a বাই b, তাহলে এটা ইকুয়াল টু লিখবো হাফ লগ 7/5, এটাই আমাদের অ্যান্সার। এইচএস 2009 সালের ডেফিনাইট ইন্টিগ্রাল থেকে তৃতীয় প্রশ্নটি হলো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা উল্লেখ করো, অর্থাৎ নিচের স্টেটমেন্টে ট্রু না ফলস আমাদের বলতে হবে। ইন্টিগ্রেশন a টু b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a টু b fz dz। এখানে a ও b ধ্রুবক সংখ্যা। দেখো এখানে যে ভ্যারিয়েবলটি আছে সেটি হচ্ছে x, আর
ডান দিকে ইন্টিগ্রেশনের যে ভ্যারিয়েবলটি আছে সেটি হচ্ছে জেড। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে ফেললাম ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। এবার আমরা কি করছি না, লেট ধরি এক্স ইকুয়াল টু জেড। কেন জেড ধরলাম? কারণ আমাদের দেখো প্রমাণ করতে যেটি দিয়েছে সেটি জেড ভ্যারিয়েবল দিয়ে ফাংশনটি আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার যদি আমরা লিমিটটি চেঞ্জ করি তাহলে কি পাবো দেখো, অঙ্কটি দেওয়া ছিল এক্স ভ্যারিয়েবল দিয়ে, আমি চেঞ্জ করছি জেড ভ্যারিয়েবল। এবার দেখো লোয়ার লিমিটের মানটি হচ্ছে এ, তাহলে এক্স এর মান হচ্ছে এ। এখানে যদি এক্স এর মান এ বসাই তাহলে আমরা পাবো কি না জেড ইকুয়াল টু এ। তাহলে এক্স এর মান এ হলে জেড এর মানও হচ্ছে এ। আপার লিমিট হচ্ছে বি, তাহলে এক্স এর আপার লিমিট বি যদি হয় তাহলে এখানে যদি আমি বি বসাই তাহলে আমরা জেড এর ভ্যালু পাবো বি। তাহলে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দেখো এই এ লোয়ার লিমিটটি কনভার্ট হয়ে গেছে এতেই, অর্থাৎ এ এই আছে, লোয়ার লিমিটটি এই আছে। একইভাবে আপার লিমিট বি বি আছে, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ, আমি এক্স ইকুয়াল টু ধরেছিলাম কত জেড, তাহলে আমি এক্স এর পরিবর্তে বসিয়ে দেবো হচ্ছে জেড। তাহলে আমরা লিখছি এফ অফ জেড। আর আমরা জানি দেখো ডিএক্স ইকুয়াল টু কি পেয়ে গেছি না ডিজেড, তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো হচ্ছে ডি জেড। তাহলে আমরা বলতে পারছি যে বিবৃতিটি সত্য। তাহলে লিখে দাও বিবৃতিটি সত্য। এইচএস 2009 সালে চতুর্থ প্রশ্নটি ইনডিফিনাইট ইন্টিগ্রাল থেকে এসেছিল। প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 - এক্স প্লাস 1/1 - এক্স তার স্কোয়ার ডিএক্স। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট বা ফর্মুলা পড়ে নেব। আমরা প্রথমে যে ফর্মুলাটি মনে রাখবো সেটি হলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু থার্ড ব্র্যাকেট, এর মধ্যে আমরা প্রথমে লিখব এফ এক্স প্লাস পরে লিখব এই এফ এক্স এর ডেরিভেটিভ। এফ এক্স এর ডেরিভেটিভ কত হয়, এফ ড্যাশ এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। অর্থাৎ দেখো এখানে আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে আছে এফ এক্স প্লাস দিয়ে তারপরে আছে এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। যদি এইরকম ইন্টিগ্রেশন থাকে তাহলে এর উত্তর হবে ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তাহলে এর উত্তর কি হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, আর প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এরপর আমরা জানবো ডিডিএক্স অফ 1/1 - এক্স, অর্থাৎ 1/1 - এক্স এর ডেরিভেটিভ। দেখো আমরা জানি কি, আমরা জানি যে ডিডিএক্স অফ 1/x ইকুয়াল টু হচ্ছে -1/x স্কোয়ার। এবার এখানে দেখো 1/x না থেকে আছে 1/1 - এক্স। আমরা মনে মনে এই 1 - এক্সটাকে যদি এক্স ভেবে নিই তাহলে আমার 1/x দাঁড়িয়ে গেল। 1/x এর ডেরিভেটিভ কি হয় না, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x স্কোয়ার। তাহলে আমরা লিখছি -1/1 - এক্স তার স্কোয়ার ইন্টু দিয়ে আমরা লিখবো, যেহেতু এই 1 - এক্স কে আমরা মনে মনে এক্স ভেবেছিলাম তাই ইন্টু দিয়ে আমরা লিখবো ডিডি এক্স অফ 1 - এক্স। এর পরের লাইনে আমরা লিখবো দেখো ইকুয়াল টু -1/1 - এক্স তার হোল স্কোয়ার ইন্টু, এক্ষেত্রে দেখো 1 হচ্ছে ধ্রুবক, আমরা জানি ধ্রুবক পদের ডেরিভেটিভ হচ্ছে 0, মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত না, আমরা জানি এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 0 - 1 মানে হচ্ছে -1। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে আমরা পেয়ে যাব 1/1 - এক্স তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে আমরা পেলাম যে 1/1 - এক্স তার ডেরিভেটিভ হচ্ছে 1/1 - এক্স তার হোল স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার আমরা প্রথমে ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স দিয়ে থার্ড ব্র্যাকেট 1/1 - এক্স প্লাস 1/1 - এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো আমরা যদি
এই 1/1 মাইনাস এক্স কে এফ এক্স ধরে নিই, ধরি এফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স। তাহলে অতএব এই এফ এক্স অর্থাৎ 1/1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কি হবে আমরা একটু আগে দেখলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে আমরা লিখব মাইনাস 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু মাইনাস, আর এখানে ডেরিভেটিভ করলে আমরা একটা মাইনাস 1 পাবো, সেই মাইনাস আর মাইনাসে হলো প্লাস 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এরপরে আমরা কি লিখছি দেখো না, এবার আমরা লিখব অতএব আমরা আবার ইন্টিগ্রেশনটি লিখলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম মানে ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু আমরা লিখছি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, দেখো এই 1/1 মাইনাস এক্স কে আমরা কি ধরেছিলাম এফ এক্স, প্লাস এই 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে আমরা কি পেলাম, সেটা আমরা পেলাম হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এফ ড্যাশ এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, নেক্সট লাইনে আমরা লিখতে পারবো এটা সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তোমরা লিখবে যেখানে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার যদি আমরা এই এফ এক্স এর মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস সি। এটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সি। তোমরা অবশ্যই লিখবে যেখানে সি হলো সমাকল ধ্রুবক বা সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক বা ইংরেজিতে লিখতে পারো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2009 সালের সমাকলন অধ্যায় থেকে 5 নম্বর প্রশ্নটি হলো এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হয়, তবে দেখাও যে ইন্টিগ্রেশন 0 to 1 এফ এক্স ডিএক্স ইকুয়াল টু 1/6 ইন্টু এফ অফ 0 প্লাস 4 ইন্টু এফ অফ হাফ প্লাস এফ অফ 1। খুব সহজ একটি প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে করব দেখো, আমরা প্রথমে এই এফ অফ 0, এফ অফ হাফ এবং এফ অফ 1 এর মানগুলো নির্ণয় করব। তারপর লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বার করব, তারপর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বার করব, দিয়ে দেখিয়ে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। প্রথমে আমরা লিখে ফেলি এফ এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আছে। এরপর আমরা প্রথমে নির্ণয় করবো এফ অফ 0। এফ অফ 0 কিভাবে নির্ণয় করবো না, এফ অফ 0 নির্ণয় করতে গেলে আমরা এই এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা 0 বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো অতএব এফ অফ 0 ইকুয়াল টু, প্রথমে 1 আছে 1 প্লাস 0 প্লাস 0 তার স্কোয়ার মানেই হচ্ছে 0, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু 1। এরপর আমরা নির্ণয় করবো এফ অফ হাফ, অতএব এফ অফ হাফ ইকুয়াল টু, এরপর আমরা কি করবো এফ অফ হাফ মানে এই এক্স এর জায়গায় আমি হাফ বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো এক্স এর জায়গায় যদি হাফ বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস হাফ প্লাস হাফের স্কোয়ার। এবার আমরা এটাকে সিম্পলিফিকেশন করবো, সিম্পলিফিকেশন করলে আমরা পাবো 7/4। এরপর আমরা নির্ণয় করবো অতএব এফ অফ 1 একইভাবে আমরা পাবো 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে 3। এরপর আমরা কি নির্ণয় করব না, এরপর আমরা লিখবো এখন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি ছিল না, ইন্টিগ্রেশন 0 to 1 এফ এক্স ডিএক্স। আমরা এবার এখানে এফ এক্স এর ভ্যালুটি বসিয়ে দিই, এফ এক্স এর ভ্যালুটি বসিয়ে দিলে আমরা এটা পাবো। এরপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো। দেখো 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, এক্স ইন্টু ডিএক্স তার ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স কিউ বাই 3। তাহলে আমরা ইন্টিগ্রেশন গুলো করে ফেললাম। এরপর আমরা লিমিটটি বসাই, থার্ড ব্র্যাকেট দিলাম, লোয়ার লিমিট আমরা 0 বসালাম, আপার লিমিট আমরা 1 বসালাম। এরপর এটাকে আমরা সিম্পলিফাই করব। তার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যে আপার লিমিট 1 আছে সেটা এই এক্স এর জায়গায় বসিয়ে ক্যালকুলেট করব। এক্স এর জায়গায় 1 বসিয়ে ক্যালকুলেট করলে আমরা পাবো এটা।
মাইনাস দিয়ে আমরা এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসিয়ে ক্যালকুলেশন করে লিখবো। তাহলে আমরা পাবো হচ্ছে দেখো মাইনাস এত। এবার এটাকে তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে, তাহলে দেখবে তোমরা পাবে 11/6। এরপর আমরা কি করব না, এরপর আমরা RES নির্ণয় করব। আবার RES ইকুয়াল টু, তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা আমরা লিখে ফেললাম। এবার আমরা এখানে কি করব, এখানে আমরা f0, f of half আর f of 1 এর মান আগেই নির্ণয় করা আছে, সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো বসিয়ে দিলে আমরা পাবো কি 1/6 ইন্টু f of 0 এর মান আমরা প্রথমে বসিয়ে দিলাম হচ্ছে 1 প্লাস 4 ইন্টু f of half এর মান বসাই, তাহলে আমরা লিখবো প্লাস 4 ইন্টু f of half এর মান হচ্ছে 7/4। তারপর আমরা প্লাস f of 1 এর মান বসাবো, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস 3। এটাকে আমরা এবার সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে দেখো কি পাই, তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে। দেখো আমরা পেলাম 11/6। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি না, অতএব LHS ইকুয়াল টু RHS। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখে দেবো অতএব, এটা যেটা প্রমাণ করতে বলেছিল সেটা লিখে দিলাম প্রুফ। 2009 সালে সমাকলন অধ্যায় থেকে ষষ্ঠ প্রশ্নটি হলো, যদি f' ইকুয়াল টু a/1 প্লাস x স্কোয়ার এবং f of 0 ইকুয়াল টু 1 হয়, তবে fx অপেক্ষকটি নির্ণয় করো যেখানে a একটি ধ্রুবক। অর্থাৎ এখানে f' দেওয়া আছে, সেখান থেকে আমাদের fx ফাংশনটি নির্ণয় করতে হবে f0 ইকুয়াল টু 1 এটাকে কাজে লাগিয়ে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব, যেটি এই প্রশ্নটি সমাধান করতে খুব প্রয়োজন। 1 নম্বর আমরা জানবো f' ইকুয়াল টু আমরা কি লিখতে পারি। দেখো f' মানে কার ডেরিভেটিভ, f' মানে হচ্ছে x এর সাপেক্ষে fx এর ডেরিভেটিভ। তাহলে আমরা লিখতে পারি f' ইকুয়াল টু ddx অফ fx। তাহলে আমরা লিখতে কি পারলাম না, f' ইকুয়াল টু ddx অফ fx। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন dx। ইন্টিগ্রেশন dx মানে আমরা জানি ইকুয়াল টু x প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। 3 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন d অফ fx। যদি ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু x হয়, তাহলে ইন্টিগ্রেশন d অফ fx ইকুয়াল টু কত হবে না, ইন্টিগ্রেশন d অফ fx ইকুয়াল টু আমরা লিখতে পারবো fx প্লাস c। তারপর আমরা জানবো 3 নম্বরে, এটা 3 নয় 4 হবে, সিরিয়াল নাম্বারটি ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস s স্কোয়ার dx। এটা একটি সূত্র, তোমরা জানো, আবার মনে করে নাও। কি হবে না, এর ইন্টিগ্রেশন হবে ইকুয়াল টু 1/a ইন্টু ট্যান ইনভার্স x/a প্লাস c, যেখানে a হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। a মানে কি, a মানে সংখ্যা একটা, 1 2 3 1 2 1 5 মানে কনস্ট্যান্ট হবে এটা। এরপর আমরা জানবো 4 নম্বরে y অফ 0 ইকুয়াল টু 2 বলতে কি বোঝায়। দেখো y অফ 0 ইকুয়াল টু 2 বলতে বোঝায় y এর ভ্যালুটা হচ্ছে 2, এবং যে প্রবলেমটি আমরা সলভ করছি সেখানে y বাদে আর যে ভ্যারিয়েবল আছে তার মান হচ্ছে 0। অর্থাৎ যদি একটি প্রবলেম আমরা সলভ করি যেখানে x এবং y ভ্যারিয়েবল আছে, তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু হচ্ছে 2। এরপর আমরা জানবো 5 নম্বরে f অফ 0 ইকুয়াল টু 1 এটা বলতে কি বোঝায়। এক্ষেত্রে তাই যে f অফ 0 এর মান হচ্ছে 1, এবং যে প্রবলেমটি আমরা সলভ করছি সেখানে যে ভ্যারিয়েবলটি আছে তার মান হচ্ছে 0। অর্থাৎ যদি x ভ্যারিয়েবল থাকে তাহলে আমরা বলতে পারবো x ইকুয়াল টু 0। চলো এবার আমরা এই প্রশ্নের সমাধান করে ফেলি। অ্যান্সার প্রথমে যেটি দেওয়া আছে আমরা সেটি লিখে ফেললাম, f' ইকুয়াল টু a/1 প্লাস x স্কোয়ার। দিস ইমপ্লাইজ, এবার আমরা দেখো এই f' কে কি লিখতে পারবো, f' কে লিখতে পারবো fx এর ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ fx ইকুয়াল টু যা আছে আমরা তাই লিখলাম। নেক্সট লাইনে আমরা কি করবো, দেখো এই dx টাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখবো দিস ইমপ্লাইজ, এটা d অফ fx ইকুয়াল টু a/1 প্লাস x স্কোয়ার dx। এরপর আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নেব। এরপর আমরা কি করব, দেখো এরপর আমরা লিখছি দিস ইমপ্লাইজ, লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই, আর রাইট হ্যান্ড সাইডটিকে একটু সাজিয়ে লিখছি। এখানে যেহেতু a হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই আমরা প্রথমে এটাকে বাইরে বার করে লিখছি। দেখো a ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1 কে লিখতে পারি 1 স্কোয়ার ইন্টু dx।
এবার দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ এফ ইকুয়াল টু, দেখো এক্ষেত্রে কোন ফর্মুলাটি পড়বে ইন্টিগ্রেশনের, না ইন্টিগ্রেশন 1/x² প্লাস এ স্কোয়ার ডিএক্স। এখানে এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 1। তাহলে আমরা যদি ফর্মুলাটি প্রয়োগ করি তাহলে আমরা প্রথমে লিখব এ যেটা ছিল সেটা, এরপরে সূত্র অনুসারে হয় 1/a, এখানে এ মানে হচ্ছে 1, তাই আমরা লিখবো হচ্ছে 1/1 ইন্টু ট্যান ইনভার্স এক্স, এক্স মানে এখানে এক্সই, বাই এ মানে হচ্ছে 1 প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি। এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ এফ এক্স ইকুয়াল টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দেখবে প্রশ্নে একটি মান দেওয়া আছে যেটিকে ব্যবহার করে আমরা এই সি এর মানটি নির্ণয় করতে পারবো। কি দেওয়া আছে, না যেহেতু এফ অফ 0 ইকুয়াল টু 1, এফ অফ 0 ইকুয়াল টু 1 মানে এখানে জিরোটা কার মান, দেখো অঙ্কের যে ভ্যারিয়েবলটি আছে সেটা হচ্ছে এক্স, তাহলে এই জিরোটি হচ্ছে এক্স এর মান। তাহলে আমরা কি লিখবো, না যেহেতু এফ অফ 0 ইকুয়াল টু 1 তাই 1 নং এ এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা কি করবো, না 0 বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাবো দেখি, দেখো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এফ অফ 0 ইকুয়াল টু এ ইন্টু ট্যান ইনভার্স 0 প্লাস সি। এফ অফ 0 এর মান কত, এফ অফ 0 এর মান 1 বসিয়ে দিলাম, এ ইন্টু ট্যান ইনভার্স 0 এর মান 0 প্লাস সি। এফ অফ 0 দেখবে প্রশ্নেই বলে দেওয়া আছে এফ অফ 0 ইকুয়াল টু 1, এটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে দিস ইমপ্লাইজ সি ইকুয়াল টু 1। এবার এই সি ইকুয়াল টু 1 এই মানটি আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলেই আমরা এফ এক্স ফাংশনটি পেয়ে যাব। তাহলে আমরা এরপরে লিখছি যে 1 নং এ সি ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাহলে এফ এক্স ইকুয়াল টু এ ট্যান ইনভার্স এক্স প্লাস 1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2009 সালে ইন্টিগ্রেশন থেকে 7 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 5 প্লাস 4 cos x। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলা আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা নোট আকারে প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা জানবো cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 ইকুয়াল টু 1। 2 নম্বরে আমরা জানবো cos x ইকুয়াল টু আমরা লিখতে পারি cos 2 ইন্টু x/2, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি x/2 কে x ভেবে নিই তাহলে এক্ষেত্রে cos 2x এর ফর্মুলা প্রয়োগ হবে। তাহলে আমরা ফাইনালি লিখতে পারবো cos x ইকুয়াল টু cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। 3 নম্বরে আমরা জানবো ddx অফ tan x/2, tan x/2 এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x/2 ইন্টু হাফ। এরপর আমরা 4 নম্বরে জানবো ইন্টিগ্রেশন 1/x² প্লাস a স্কয়ার dx ইকুয়াল টু আমরা জানি 1/a tan ইনভার্স x/a প্লাস c। 5 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন 1/x² প্লাস 3 স্কয়ার, অর্থাৎ দেখো এই ফর্মুলাটা সেম, শুধু এক্ষেত্রে a এর মান হচ্ছে 3, তাহলে এক্ষেত্রে আমরা যদি a এর মান 3 বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো দেখো ইকুয়াল টু হচ্ছে 1/3 tan ইনভার্স x/3 প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমি ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম, এর পরের লাইনে আমি লিখছি ইন্টিগ্রেশন 1/dxটা লিখলাম, এর নিচের যে রাশিটা আছে সেটাকে দেখো আমরা কিভাবে লিখছি। আমরা এই 5 কে লিখতে পারি 5 ইন্টু 1 প্লাস 4 ইন্টু এই cos x কে লিখতে পারি cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2, তাহলে আমরা লিখছি হচ্ছে প্লাস 4 ইন্টু cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। নেক্সট লাইনে আমরা কি লিখবো দেখো, নেক্সট লাইনে আমরা লিখতে পারবো এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 1 এর পরিবর্তে আমরা লিখতে পারবো cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইন্টিগ্রেশন 1 dx লিখলাম, এই 1 এর পরিবর্তে আমরা লিখছি দেখো 5 ইন্টু cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2 প্লাস দিয়ে যা আছে আমরা সেটা তাই লিখে ফেললাম। এরপর আমরা এটা জাস্ট সিম্পলিফাই করব, তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে। ইন্টিগ্রেশন আমরা 1 dx লিখলাম, এবার দেখো 5 cos স্কয়ার x/2 প্লাস 4 cos স্কয়ার x/2 মানে হবে 9 cos স্কয়ার x/2, তাহলে আমরা লিখে ফেললাম 9 cos স্কয়ার x/2। এবার দেখো 5 sin স্কয়ার x/2 প্লাসে মাইনাসে মাইনাস 4 sin স্কয়ার x/2, অর্থাৎ আমরা পাবো প্লাস sin স্কয়ার x/2। এরপর আমরা কি করব দেখো, যখন তোমরা হরে অর্থাৎ ডিনোমিনেটরে সাইন স্কয়ার কস স্কয়ার যুক্ত ফাংশন পাবে, এইরকম ধরনের ফাংশন, তখন
কি করবে, লব এবং হর উভয়কেই কস স্কোয়ার দিয়ে ভাগ করবে। তাহলে আমরা এক্ষেত্রে কি দিয়ে ভাগ করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডিনোমিনেটরে যেটি আছে সেটি হচ্ছে সাইন কসের ফাংশন এবং সেটা স্কোয়ার দিয়ে আছে, তাই আমরা লব এবং হরকে আমরা কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 কে যদি আমি কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স বাই 2। 9 cos স্কোয়ার এক্স বাই 2 কে cos স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ডিভাইড করলে আমরা লিখবো হচ্ছে 9 cos স্কোয়ার এক্স বাই 2 বাই cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 কে cos স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ডিভাইড করলে আমরা এটা পাবো। চলো এবার নেক্সট লাইনে আমরা আবার সিম্পলিফাই করি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার দেখো 1 বাই cos স্কোয়ার এক্স বাই 2 মানে আমরা জানি sec স্কোয়ার এক্স বাই 2 dx লিখে ফেললাম। এখানে এই cos স্কোয়ার এক্স বাই 2 cos স্কোয়ার এক্স বাই 2 কেটে যাবে, কেটে গেলে আমরা শুধু পাবো হচ্ছে 9, তাহলে আমরা লিখলাম হচ্ছে 9 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই cos স্কোয়ার এক্স বাই 2 মানেই হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2, তাহলে আমরা লিখছি হচ্ছে প্লাস tan স্কোয়ার এক্স বাই 2। এবার দেখো এখানে আমরা যে ইন্টিগ্রেশনটি পেয়েছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ tan স্কোয়ার এক্স বাই 2 একটা ত্রিকোণমিতিক ফাংশন আর sec স্কোয়ার এক্স বাই 2 একটা ত্রিকোণমিতিক ফাংশন। এবার এই দুটোর মধ্যে কে কার ডেরিভেটিভ, দেখো আমরা জানি tan এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার, তার জন্য আমরা এই tan x বাই 2 টাকে z ধরে নেব। তাহলে আমরা কি ধরছি না, লেট tan x বাই 2 ইকুয়াল টু z। এবার যদি আমরা উভয় পক্ষের ডেরিভেটিভ করি অর্থাৎ ডি অপারেটর নিই তাহলে আমরা লিখতে পারবো দেখো sec স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ ইন্টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে dz, ঠিক আছে। এবার যদি এখানে আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা নেক্সট লাইনে কি পাবো দেখো, তাহলে আমরা নেক্সট লাইনে পাবো দেখো দিস ইমপ্লাইজ sec স্কোয়ার এক্স বাই 2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2dz। এবার যদি আমরা এই অঙ্কে বসাই তাহলে কি পাবো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এবার দেখো এই sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এর পরিবর্তে আমি বসিয়ে দিতে পারি হচ্ছে 2dz, তাহলে আমরা বসিয়ে দিলাম হচ্ছে 2dz বাই 9 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 স্কোয়ার প্লাস tan x বাই 2 এর মান z বসালে আমরা পাবো হচ্ছে প্লাস z স্কোয়ার। এবার এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো, আমরা যদি এই যে 2 আছে কনস্ট্যান্ট সেটাকে যদি বাইরে বার করে লিখি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার ডিজেড। এবার এর ইন্টিগ্রেশন আমরা সহজেই করতে পারবো, তাহলে দেখো এর ইন্টিগ্রেশন লিখলে আমরা লিখবো ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই এ, এখানে এ মানে হচ্ছে 3, তাহলে আমরা লিখবো হচ্ছে 1 বাই 3 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ হয়, এখানে এক্স মানে হচ্ছে জেড, তাই আমরা লিখছি হচ্ছে জেড বাই 3 প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার আমরা কি করবো, এরপর আমরা এখানে জেড এর মানটি বসিয়ে দেবো। দেখো আমরা জেড কি ধরেছিলাম, তোমরা কিন্তু এই জেড এর মানটি বসাতে কখনোই ভুলবে না, জেড মানে হচ্ছে ট্যান এক্স বাই 2। চলো আমরা এখানে যদি জেড এর মানটি বসিয়ে দিই তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু 2 বাই 3 ট্যান ইনভার্স, আমি লিখছি দেখো এটাকে এইভাবে 1 বাই 3 ইন্টু জেড এর মান হচ্ছে ট্যান এক্স বাই 2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার বা উত্তর। এইচএস 2009 সালে সমাকলন অধ্যায় থেকে অষ্টম প্রশ্নটি হলো ইন্টিগ্রেশন 0 থেকে 2 বাই 3 লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স বেস ই ডিএক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োগ করা হবে সেগুলো আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। প্রথমেই আমরা জানবো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স। এখানে দুটো ফাংশন আছে, একটি হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি, যারা এক্স এর অপেক্ষক। লিয়েট অনুসারে আমরা ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন চয়েস করবো, যেটা তোমরা জানো। আমি যদি ইউ কে ফার্স্ট ফাংশন আর ভি কে সেকেন্ড ফাংশন ধরি তাহলে আমরা লিখবো ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স ইকুয়াল টু ইউ মানে ফার্স্ট ফাংশন প্রথমে, তারপর ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ফাংশনটির ডেরিভেটিভ অর্থাৎ যেটিকে আমরা ফার্স্ট ফাংশন ধরেছিলাম তার ডেরিভেটিভ অর্থাৎ আমরা লিখবো ডিউ বাই ডিএক্স ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বাইরে ডিএক্স। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স। এখানে ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে হরে অর্থাৎ ডিনোমিনেটরে যে ফাংশনটি আছে তার ডেরিভেটিভ আছে নিউমিনেটরে অর্থাৎ লবে, অর্থাৎ কোনো ফাংশনের হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে সেই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লগ অফ মড
হরের ফাংশনটি, অর্থাৎ আমরা লিখবো ইকুয়াল টু লগ মড এফ এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। 3 নম্বরে আমরা জানবো লগ এ বাই বি বেস ই ইকুয়াল টু আমরা লিখবো লগ এ বেস ই মাইনাস লগ বি উইথ রেসপেক্ট টু বেস ই। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি আমরা প্রথমে লিখে ফেললাম। এরপর আমরা কি করব না, এরপর আমরা করব হচ্ছে এই লিমিট বাদ দিয়ে আমি প্রথমে ইন্টিগ্রেশনটি করব, তারপর লিমিটটি বসিয়ে দেবো। তার জন্য আমরা প্রথমে লিমিট বাদ দিয়ে ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশনটি দেওয়া আছে, সেক্ষেত্রে আংশিক সমাকলন সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি যে লিয়েট এই শব্দটি দেখে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চয়েস করতে হয়। তোমরা সাধারণত ভাবছো যে এখানে তো একটি ফাংশন আছে, সেটা হচ্ছে লগ ফাংশন। না, এখানে দুটো ফাংশন আছে, একটা লগ ফাংশন আর একটা আছে দেখো 1, কারণ লগ যেটা দেওয়া যায় সেটা ইনটু আমি বলতে পারি 1 dx। তাহলে দেখো এখানে একটা লগ ফাংশন আছে আর একটা 1 আছে। 1টা কি না, 1টা হচ্ছে অ্যালজেব্রা আর লগটাকে আমরা বলি এল। তাহলে এখানে দেখতে পাচ্ছি লিয়েটে এল আগে আছে, তাই আমাদের লগ ফাংশনটিকে ফার্স্ট ফাংশন ধরতে হবে এবং অ্যালজেব্রা অর্থাৎ এ পরে আছে বলে 1টিকে আমাদের সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা ফার্স্ট ফাংশন কাকে ধরবো না, এক্ষেত্রে আমরা ফার্স্ট ফাংশন ধরবো লগকে আর সেকেন্ড ফাংশন ধরবো 1কে। ঠিক আছে, অনেক সময় আমরা ইনটু দিয়ে 1 লিখে ফেলি, আবার 1 না লিখলেও চলে, জাস্ট মনে মনে ভেবে ক্যালকুলেশন করলেই হয়ে যায়। চলো তাহলে আমরা নেক্সট লাইন লিখবো ইকুয়াল টু দিয়ে ফার্স্ট ফাংশন। ফার্স্ট ফাংশন মানে লগ যে ফাংশনটা আছে সেটা, অর্থাৎ লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স, বা লিখতে পারি শুধু ইন্টিগ্রেশন ডিএক্স। 1 ইন্টু ডিএক্সও যা আর শুধু ডিএক্সও তাই। তারপর লিখবো হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট, এরপর এই যে ফার্স্ট ফাংশন অর্থাৎ লগ ফাংশনটি হচ্ছে ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু আবার সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এরপর আমরা কি করবো দেখো, এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এর ইন্টিগ্রেশন সহজেই আমরা করতে পারবো, এটা হচ্ছে এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। এখানেও তাই, ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স হবে, কিন্তু এই ডেরিভেটিভটি একটু বড় হবে। আমরা কি করব, এই ডেরিভেটিভটি রাফে করব। ঠিক আছে, তারপর এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, রাফে না করে তুমি এখানেও করতে পারো, কিন্তু এখানে করলে কি হবে, তোমাকে এই বাকি টার্মগুলো কিন্তু বারবার লিখতে হবে, যার ফলে তোমার অনেক সময় নষ্ট হবে, যেটা পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়েও এর ডেরিভেটিভটি করতে পারি, তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ডেরিভেটিভটি করে নিতে পারো, তারপর এখানে মানটি বসিয়ে দিতে পারো। আমি এই ডেরিভেটিভটি রাফে দেখাচ্ছি, চলো আমরা রাফে যাই। তাহলে আমরা রাফে লিখে ফেলছি হচ্ছে ডিডিএক্স অফ এটা যেটা ডেরিভেটিভ করতে হবে সেটা লিখলাম ইকুয়াল টু ডিডিএক্স অফ, এক্ষেত্রে আমরা লগ এ বাই বি এর যদি ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা লিখবো লগ 1 মাইনাস এক্স মাইনাস লগ 1 প্লাস এক্স ইকুয়াল টু, এবার আমরা লগ 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করবো। আমরা জানি যে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই এক্স, তাহলে লগ 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে না, লগ 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে 1 বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ। 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে -1, তাহলে আমরা লিখবো ইন্টু -1 মাইনাস লগ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করবো, তোমরা তোমাদের মতো সিম্পলিফিকেশন করবে। আমি প্রথমেই -1টি কমন নিয়ে নিলাম, তাহলে এটা পড়ে থাকলো। এবার এটাকে জাস্ট যোগ করলাম, লসাগু করে যোগ করলে আমরা এটা পেলাম, এখান থেকে আমরা পেলাম এটা, তাহলে আমরা ডেরিভেটিভ পেলাম -2 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। চলো এবার আমরা আবার অঙ্কে ফিরে যাই। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু এক্স ইন্টু লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এই ইন্টিগ্রেশন ডিএক্স এর যে এক্স হয় সেটা আমরা প্রথমে আগে লিখলাম, অর্থাৎ লগ ফাংশনের সঙ্গে যদি কোনো ফাংশন থাকে সেটা সবসময় আগে লিখবে, পরে লিখলে কি হতো, তুমি যদি এই এক্সটি এখানে লিখতে তাহলে কি হতো, তাহলে মনে হতো এই 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর সঙ্গে এই এক্সটি মাল্টিপ্লাই আছে বা গুণ আছে, কিন্তু এই এক্সটি অ্যাকচুয়ালি গুণ আছে লগ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স এর সঙ্গে। এরপরে লিখবো মাইনাস দিয়ে শুধু এর ডেরিভেটিভ এখানে যেটা পেয়েছি সেটা বসাবো, আর এখানে ইন্টিগ্রেশন ডিএক্স এর পরিবর্তে এক্স বসিয়ে দেবো, বাকি যা আছে সব একই থাকবে। তাহলে দেখো, তাহলে আমরা লিখে ফেললাম মাইনাস ইন্টিগ্রেশন এটা ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, বাকি যা আছে সব আমার একই থাকলো। এরপরে আমরা লিখছি দেখো ইকুয়াল টু প্রথমে যা ছিল সেটি তাই লিখলাম, এরপরে আমরা এই টার্মটিকে একটু সাজিয়ে লিখলে আমরা পাবো দেখো মাইনাস ইন্টিগ্রেশন -2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো আমরা নেক্সট লাইনে কি লিখছি, নেক্সট লাইনে প্রথমে যা ছিল সেটি আমরা লিখে ফেললাম। এবার দেখো এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ হচ্ছে -2x যেটি লবে আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
ফাংশনটির হরের ডেরিভেটিভ লবে আছে। আমরা জানি যে হরের ডেরিভেটিভ লবে যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয় লগ অফ মড হরের ফাংশন। তাহলে এখানে আমরা লিখবো মাইনাস লগ অফ মড 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। যেহেতু এটা নর্মাল ইন্টিগ্রেশন অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন, তাই এখানে আমরা ইন্টিগ্রেটিং একটি কনস্ট্যান্ট প্লাস সি লিখে ফেললাম, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার আমরা লিখব আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটি, অতএব বলে প্রশ্নটি আমরা আবার লিখে ফেললাম। এরপর আমরা কি করব, এরপর আমরা এই লিমিট বাদ দিয়ে যে ইন্টিগ্রেশন করেছিলাম, লিমিট বাদ দিয়ে যে ইন্টিগ্রেশনটি করেছিলাম তার যে মান পেয়েছিলাম সেটি আমরা লিখে ফেলি। প্রথমে দেখো ইকুয়াল টু দিয়ে এটা মাইনাস এটা, এখানে আমরা সি লিখলাম না, কারণ কি এটা যেহেতু নির্দিষ্ট সমাকলনের অঙ্ক, অত লিমিট আছে, লিমিট থাকলে আমরা ধ্রুবক পদটি লিখি না। এরপর আমরা কি করবো, এরপর আমরা টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেট দেবো, দিয়ে লিমিটের মানগুলো বসিয়ে দেবো, অর্থাৎ লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2/3। এটা না করে আমরা কি করব, এটা করেও হবে, তুমি এটা করেও সমাধানটি করলে ফুল মার্কসই পাবে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য কি করব, এই যে লিমিটগুলো সিঙ্গেল সিঙ্গেল টার্মে বসাবো। অর্থাৎ আমরা প্রথমে এই প্রথম যে ফাংশনটা আছে সেটাতে আমরা লিমিট বসাবো, অর্থাৎ প্রথম ফাংশনটিতে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে লিমিট হচ্ছে 0 থেকে 2/3 বসিয়ে দেবো। তারপর এই দ্বিতীয় ফাংশনটিতে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিট বসিয়ে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, এরপর আমরা সিম্পলিফিকেশন করবো। আমরা প্রথমে এক্স এর জায়গায় আপার লিমিট এর মান 2/3 বসাবো। এক্স এর জায়গায় 2/3 বসালে আমরা পাবো ইকুয়াল টু 2/3 ইন্টু লগ, এখানে যদি এক্স এর মান আমি 2/3 বসিয়ে ক্যালকুলেট করি, অর্থাৎ 1 মাইনাস 2/3 ইকুয়াল টু পাবো আমরা 1/3 বাই, এখানে যদি আমি এক্স এর মান 2/3 বসিয়ে ক্যালকুলেট করি তাহলে আমাদের ডিনোমিনেটর বা হরে পাবো হচ্ছে 5/3। এরপর আমরা কি করবো না, মাইনাস দিয়ে লোয়ার লিমিট 0 বসাবো, কোথায় না এক্স এর জায়গায়। তাহলে লোয়ার লিমিট যদি এখানে 0 বসাই এক্স এর জায়গায়, তাহলে দেখবে এই ফাংশনটির আমি ভ্যালু পেয়ে যাবো 0। তাহলে আমরা লিখলাম -0 দিয়ে ওটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস। এবার এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি প্রথমে এক্স এর জায়গায় আপার লিমিট 2/3 বসাই, দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো লগ 5/9 মাইনাস, এবার যদি এক্স এর জায়গায় 0 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে লগ 1। চলো এবার নেক্সট লাইনে আমরা যাই। দেখো নেক্সট লাইনে গেলে আমরা কি লিখছি না, এই প্রথমটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখবে এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে আমরা প্রথম লিখতে পারবো হচ্ছে ইকুয়াল টু দিয়ে 2/3 লগ 1/5। আর এখানে দেখো আমরা কি পাবো, আমরা জানি যে লগ 1 এর ভ্যালু 0, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস লগ 5/9। এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। প্রথমে আমরা লিখলাম ইকুয়াল টু 2/3, এই লগ 1/5 কে ভেঙে দিলাম লগ 1 মাইনাস লগ 5, একইভাবে মাইনাস লগ 5/9 কে ভেঙে দিলাম হচ্ছে লগ 5 মাইনাস হচ্ছে লগ 9। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু 2/3, আমরা জানি লগ 1 এর মান হচ্ছে 0, পরেরটি যা ছিল লগ 5 সেটাই হচ্ছে থাকলো, মাইনাস যা ছিল তাই আমরা লিখলাম। এরপর আমরা কি লিখবো দেখো, ইকুয়াল টু মাইনাস 2/3 লগ 5, এটাকে মাইনাস দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস লগ 5। আর দেখো আমরা এখানে কি করেছিলাম, দেখো এই 9 কে আমরা লিখেছিলাম 3 স্কয়ার, লগের নিয়ম অনুসারে এই 2 টার্মটি হচ্ছে লগের আগে চলে আসবে, তাহলে আমরা লিখবো হচ্ছে এই মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে +2 ইন্টু লগ 3। নেক্সট লাইনে আমরা কি লিখবো দেখো, নেক্সট লাইনে আমরা প্রথমে এই +2 লগ 3 টি আগে লিখছি, তাহলে আমরা লিখছি ইকুয়াল টু 2 লগ 3, এবার হচ্ছে মাইনাস 2/3 লগ 5, আর এই মাইনাস লগ 5 এই দুটোকে যদি অ্যাড করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 5/3 লগ 5, বেস হচ্ছে ই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 2009 সালে সমাকলন অধ্যায় থেকে 9 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন x ইন্টু tan x ইন্টু sec স্কয়ার x dx। আমরা এই সমাকলনটি নির্ণয় করার পূর্বে এই ইন্টিগ্রেশনটি করার জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা নোট আকারে জেনে নেব। আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন u ইন্টু v dx। এক্ষেত্রে আমরা u কে ফার্স্ট ফাংশন এবং v কে সেকেন্ড ফাংশন ধরবো। এক্ষেত্রে তোমরা মনে রাখবে u এবং v অবশ্যই x এর ফাংশন বা অপেক্ষক হবে। তাহলে ইন্টিগ্রেশন u ইন্টু v dx ইকুয়াল টু আমরা লিখবো প্রথমে ফার্স্ট ফাংশন মানে u ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন মানে u, u এর ডেরিভেটিভ কার সাপেক্ষে না x এর সাপেক্ষে, তাহলে লিখবো আমরা ddx অফ u অর্থাৎ du বাই dx ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন v dx থার্ড ব্র্যাকেট ক্লোজ dx। 2 নম্বরে আমরা জানবো sec স্কয়ার x ইকুয়াল টু আমরা ডেরিভেটিভ দিয়ে কি লিখতে পারি। আমরা জানি যে tan x এর ডেরিভেটিভ
tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x সমান সমান আমরা লিখতে পারবো কি না, sec স্কয়ার x সমান সমান আমরা লিখতে পারবো tan x এর ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ tan x। এরপর যদি এই dx টিকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো ইমপ্লাইজ sec স্কয়ার x dx ইন্টু d অফ tan x। তাহলে দেখো আমরা sec স্কয়ার x dx থাকলে তার পরিবর্তে আমরা লিখে দিতে পারবো d অফ tan x। তোমরা এই d অফ tan x ইকুয়াল টু এইভাবে ক্যালকুলেশন করবে, d অফ tan x মানে তুমি প্রথমে সিম্পলি tan x এর ডেরিভেটিভ করে দেবে। বলো তো tan x এর ডেরিভেটিভ কত, না tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x, দিয়ে কি করবে এখানে যেহেতু ভ্যারিয়েবলটা x আছে বলে sec স্কয়ার x লিখে পাশে dx লিখে দেবে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা পেলাম কি sec স্কয়ার x dx ইকুয়াল টু d অফ tan x। চলো এরপরে আমরা জানবো ইন্টিগ্রেশন tan x d অফ tan x, খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। ইন্টিগ্রেশন tan x দিয়ে আছে d অফ tan x। দেখো আমরা যদি এই tan x টিকে z ভেবে নিই, tan x টিকে আমরা z ভেবে নিলাম, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটি দাঁড়ালো কত, ইন্টিগ্রেশনটি দাঁড়িয়ে গেল z dz। আমরা জানি ইন্টিগ্রেশন z dz মানে হচ্ছে z স্কয়ার বাই 2 প্লাস c। এখানে z মানে আমরা কত ধরেছি, z মানে হচ্ছে tan x ধরেছি। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন tan x d অফ tan x নির্ণয় করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, দেখো tan x তার স্কয়ার বাই 2 প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c। তাহলে আমরা কিভাবে ফর্মুলাটি প্রয়োগ করলাম, আমরা tan x কে যদি z ভাবি তাহলে দাঁড়াবে z dz, z dz মানে z স্কয়ার বাই 2, এখানে z হচ্ছে tan x তার জন্য আমরা লিখেছি tan স্কয়ার x বাই 2 প্লাস c। এরপরে জানবো আমরা sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1। এখান থেকে আমরা দেখো কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ sec স্কয়ার x মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার x। দেখো আমরা tan স্কয়ার x যদি থাকে তার পরিবর্তে আমরা লিখে দিতে পারবো sec স্কয়ার x মাইনাস 1, আবার sec স্কয়ার x মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো tan স্কয়ার x। আমরা যেসব ক্ষেত্রে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx পাবো সেই সব ক্ষেত্রে এই ফর্মুলাটি প্রয়োগ করব। কেন, কারণ আমাদের tan স্কয়ার x dx এর কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, কিন্তু আমরা যদি এই tan স্কয়ার x এর পরিবর্তে এই sec স্কয়ার x মাইনাস 1 লিখে দিই তাহলে কিন্তু sec স্কয়ার x এর ডাইরেক্ট ফর্মুলা আছে এবং 1 dx এরও একটা ডাইরেক্ট ফর্মুলা আমরা পেয়ে যাব। সেই কারণে কোথাও ইন্টিগ্রেশনে যদি আমরা পাই ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx, সেক্ষেত্রে tan স্কয়ার x টাকে আমরা পরিবর্তন করে নেব sec স্কয়ার x মাইনাস 1 দিয়ে, তারপর ইন্টিগ্রেশন করব। এরপর 5 নম্বরে জানবো আমরা ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx। আমরা জানি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হলো tan x প্লাস c। এরপরে আমরা জানবো 6 নম্বরে ইন্টিগ্রেশন 1 ইন্টু dx, বা একে লিখতে পারি শুধু ইন্টিগ্রেশন dx, এটা মানে আমরা জানি x প্লাস c, যেখানে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে প্রশ্নটি লিখে ফেললাম। এখানে দেখো আমরা একটি ফাংশন x যেটা হচ্ছে অ্যালজেব্রা, আর একটি ফাংশন হচ্ছে ধরো আমরা ধরছি tan x ইন্টু sec স্কয়ার x যেটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে লিয়েট LIATE এই অনুসারে দেখো এখানে ত্রিকোণমিতি আর এখানে হচ্ছে অ্যালজেব্রা, তাহলে অ্যালজেব্রা আগে আছে ত্রিকোণমিতি পরে আছে, তাই আমরা এখানে অ্যালজেব্রা ফাংশনটিকে ফার্স্ট ফাংশন এবং ত্রিকোণমিতি ফাংশনটিকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে আমরা x কে ফার্স্ট ফাংশন এবং tan x ইন্টু sec স্কয়ার x কে সেকেন্ড ফাংশন ধরে আংশিক সমাকলনের সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো ইকুয়াল টু ফার্স্ট ফাংশন হচ্ছে আমার x, তাহলে আমরা লিখলাম x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে আমরা লিখবো ddx অফ x ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কয়ার x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে হচ্ছে dx। নেক্সট লাইন দেখো আমরা কি লিখতে পারি ইকুয়াল টু, এবার দেখো এই যে এখানে যে sec স্কয়ার x dx আছে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারবো দেখো d অফ tan x। কেন এটা হঠাৎ করতে গেলাম, d অফ tan x কেন করতে গেলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ফাংশনটি আছে সেটি হচ্ছে tan x, তাহলে sec স্কয়ার x dx কে যদি আমরা d অফ tan x লিখে ফেলি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটি খুব সহজেই
করতে পারবো। তাহলে আমরা এবার লিখছি x ইন্টু ইন্টিগ্রেশন tan x ইন্টু ডি অফ tan x মাইনাস ইন্টিগ্রেশন দিয়ে থার্ড ব্র্যাকেট এই x এর ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে 1 ইন্টু এটাকে একইভাবে আমরা লিখে নেব ইন্টিগ্রেশন tan x আর sec স্কয়ার x dx কে আমরা লিখতে পারি d অফ tan x থার্ড ব্র্যাকেট ক্লোজ dx। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, দেখো প্রথমে আমরা লিখলাম x যেমন ছিল, এবার এই tan x ইন্টু d অফ tan x, এবার tan x কে যদি আমরা মনে মনে z ভাবি তাহলে হচ্ছে z dz, z dz এর ইন্টিগ্রেশন হয় z স্কয়ার বাই 2, তাহলে এখানে tan x d অফ tan x এর ইন্টিগ্রেশন আমরা লিখব tan x তার স্কয়ার বাই 2, বা এটা বলতে পারো tan স্কয়ার x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এবার দেখো এই ইন্টিগ্রেশনটি করলে অর্থাৎ ইন্টিগ্রেশন tan x ইন্টু d অফ tan x করলে আমরা কি পাবো, আমরা পাবো tan x তার স্কয়ার বাই 2, তার সঙ্গে 1 গুণ করলে আমরা পাবো tan x তার স্কয়ার বাই 2, তাহলে আমরা সেই মানটি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ইন্টিগ্রেশনটি বসিয়ে দিলাম হচ্ছে tan x তার স্কয়ার বাই 2, বাইরে যেমন dx ছিল সেই dx টা আমরা লিখে ফেললাম। এটা মানেই আমরা জানি tan স্কয়ার x বাই 2 অর্থাৎ tan x তার হোল স্কয়ার মানেই হচ্ছে tan স্কয়ার x বাই 2, তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো না, নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাবো, এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো হাফ ইন্টু x ইন্টু tan স্কয়ার x মাইনাস, প্রথমে এই হাফ আগে লিখে দিলাম হাফ ইন্টিগ্রেশন, এবার দেখো এই tan স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, কারণ tan স্কয়ার x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, তার জন্য আমরা tan স্কয়ার x কে sec স্কয়ারে কনভার্ট করবো, তাহলে tan স্কয়ার x এর পরিবর্তে আমরা লিখবো sec স্কয়ার x মাইনাস 1 ইন্টু dx। চলো এবার আমরা নেক্সট লাইনে লিখবো, প্রথমে যা ছিল তাই লিখে ফেললাম, তারপরে হচ্ছে মাইনাস হাফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এবার দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি হচ্ছে tan x, তাহলে লিখে ফেললাম এখানে হচ্ছে tan x মাইনাস 1 ইন্টু dx অর্থাৎ dx এর ইন্টিগ্রেশন আমরা জানি x, তাহলে লিখে ফেললাম x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2009 সালে সমাকলন অধ্যায় থেকে 10 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। খুব সহজ একটি প্রশ্ন, চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। প্রথমে আমরা ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম, নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই, এবার দেখো এই x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এটাকে যদি আমরা ফর্মুলা প্রয়োগ করি তাহলে আমরা পাবো x মাইনাস 2 তার হোল স্কয়ার। এবার আমরা যদি এই x মাইনাস 2টাকে z ধরি তাহলে লেট x মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে z, অতএব dx ইকুয়াল টু dz। যদি আমরা এবার এই প্রশ্নে এই মানটি বসাই তাহলে কি হবে দেখো, ইকুয়াল টু ইন্টিগ্রেশন আমরা এই dx এর বদলে বসিয়ে দেবো হচ্ছে dz, তাহলে dz বাই আর x মাইনাস 2 এর জায়গায় বসিয়ে দেবো z, তাহলে পাবো আমরা বাই z স্কয়ার। এবার এখানে যদি আমরা সূচকের নিয়ম প্রয়োগ করি তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার মাইনাস 2 dz। এবার এক্ষেত্রে আমরা কোন সূত্র প্রয়োগ করব, দেখো এখানে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেটি হলো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এখানে n এর মান কি হবে না, n এর মান হচ্ছে মাইনাস 1 হবে না, তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো ইকুয়াল টু z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c, যেখানে c হলো হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার এটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে দেখো কি পাচ্ছি এটা, এরপর আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস 1 বাই জেড প্লাস সি। এবার আমরা এখানে জেড এর ভ্যালুটি বসিয়ে দিই, জেড এর ভ্যালুটি বসিয়ে দিলে আমরা পেলাম মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 2009 সালে 11 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস sin x dx। এই সেম প্রশ্ন থাকে লবে cos x না থেকে ইন্টিগ্রেশন sin x বাই cos x প্লাস sin x dx। দুটি প্রশ্নের উত্তর একই পদ্ধতিতে করা হয়ে থাকে। এই ইন্টিগ্রেশনটি করার পূর্বে আমরা এই ইন্টিগ্রেশনটি করার জন্য যে যে ফর্মুলা বা সূত্রের প্রয়োজন সেগুলোকে আমরা প্রথমে নোট আকারে জেনে নেব। আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন f' x বাই fx dx। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
ইন্টিগ্রান্ডটির হর বা ডিনোমিনেটরে যে ফাংশনটি আছে তার ডেরিভেটিভ আছে লবে। দেখো এফ এর ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশনটি হয়ে থাকে ইকুয়াল টু লগ অফ মড এফ এক্স প্লাস সি। 2 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন হরে বা ডিনোমিনেটরে আমার আছে cos x প্লাস sin x। লবে বা নিউমিনেটরে যে ফাংশনটি আছে সেটি হলো এই cos x প্লাস sin x এর ডেরিভেটিভ। দেখো cos x এর ডেরিভেটিভ আমরা লিখছি লবে হচ্ছে মাইনাস sin x প্লাস sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এখানে যে ইন্টিগ্রেশনটি আছে তার যে ইন্টিগ্রান্ড তার দেখো ডিনোমিনেটর বা হরে যে ফাংশনটি আছে তার ডেরিভেটিভ নিউমিনেটর বা লবে আছে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে লগ অফ মড হরের ফাংশনটি। তাহলে আমরা লিখব ইকুয়াল টু লগ অফ মড cos x প্লাস sin x প্লাস সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা প্রদত্ত ইন্টিগ্রেশনটি আমরা লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন হরের যে ফাংশন সেটি আমরা লিখে ফেললাম। হরে আছে দেখো cos x প্লাস sin x dx। দেখো আমার লবে ছিল হচ্ছে cos x, এই cos x টিকে একটু মডিফাই করে লিখব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখব না, প্রথমে আমরা লিখে ফেলব এই নিচে যেটা আছে cos x প্লাস sin x সেটা। ঠিক আছে, দেখো প্রথমে আমরা লিখে ফেললাম cos x প্লাস sin x। মাঝে এখন আমরা কোনো চিহ্ন দেব না, মাঝে হয় প্লাস চিহ্ন বসতে পারে নাহলে মাইনাস চিহ্ন বসতে পারে। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে হরে বা ডিনোমিনেটরে যে ফাংশনটি আছে সেটি প্রথমে আমরা লবে লিখে ফেললাম। এরপরে কি করব, এরপরে এই ডিনোমিনেটরে বা হরে যে ফাংশনটি আছে তার ডেরিভেটিভ আমরা এখানে লিখব। তাহলে প্রথমে আমরা লিখব এই cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তারপরে লিখব এই প্লাস sin x এর ডেরিভেটিভ, প্লাস sin x এর ডেরিভেটিভ হচ্ছে প্লাস cos x। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর আমরা কি করব, এই মাঝে চিহ্নটি বসাবো। এই মাঝে আমরা হয় প্লাস বসাবো নাহলে মাইনাস বসাবো, আমাদের প্রয়োজন অনুসারে আমরা বসাবো। দেখো মেন যে ইন্টিগ্রেশন আমাদের দেয়া ছিল সেখানে লবে ছিল cos x। তাহলে এই দুটো ফাংশনকে যোগ করলে না বিয়োগ করলে আমার cos ফাংশনটি থাকবে। আমরা যদি এই দুটো ফাংশনকে দেখো যোগ করি তাহলে দেখো এই প্লাস sin x আর এখানে মাইনাস sin x কেটে যাবে, এই cos x আর cos x দুটো যোগ করলে থাকবে 2 cos x। তাহলে আমরা কি করব, মাঝখানে আমরা প্লাস চিহ্ন বসাবো, আমরা প্লাস চিহ্ন বসালাম। এবার দেখো এই নিউমিনেটর বা লবের ফাংশনটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই প্লাস sin x এই মাইনাস sin x কেটে যাবে, এই cos x আর এই cos x যোগ করলে হবে হচ্ছে 2 cos x। কিন্তু আমার প্রশ্নে ছিল দেখো শুধু cos x, তাহলে তো শুধু cos x ছিল, অথচ সেকেন্ড লাইনে আমাদের লবে চলে এলো 2 cos x। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে 2 cos x এলো, এই 2 cos x এর এই 2 টিকে কাটাবার জন্য আমি সামনে একটা হাফ গুণ করে দেবো। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, দিয়ে থাকবে শুধু হচ্ছে cos x। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা সামনে কি লিখে দেবো না, সামনে শুধু একটা হাফ লিখবো, হাফ। এবার দেখো এই পুরো ফাংশনটি যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি হচ্ছে, তাহলে হরে থাকছে আমার cos x প্লাস sin x যেটা মেন অঙ্কে ছিল। এবার দেখো উপরেরটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 2 cos x। এবার দেখো এই 2 2 কেটে গেলে শুধু পড়ে থাকলো cos x যেটা আমার মেন ফাংশনে ছিল। তাহলে প্রথম লাইনটি ইকুয়াল টু দ্বিতীয় লাইনটি আমরা বলতে পাচ্ছি। এই ধরনের অঙ্ক সেকেন্ড লাইনে তোমাদের এইভাবেই করতে হবে, তাহলে খুব সহজে অঙ্কটি তোমরা করতে পারবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই cos x প্লাস sin x কে একবার এই cos x প্লাস sin x দিয়ে ডিভাইড করব, আর একবার মাইনাস sin x প্লাস cos x কে cos x প্লাস sin x দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা নেক্সট লাইনে লিখবো দেখো ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন। এবার দেখো আমরা প্রথমে লিখছি কত না, আমরা প্রথমে লিখছি cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x dx। তাহলে আমরা লিখলাম cos x প্লাস sin x বাই cos x প্লাস sin x dx। এই মাঝে প্লাস চিহ্নটি পরে লিখলাম প্লাস। এরপরে আমরা লিখবো আবার হাফ ইন্টিগ্রেশন মাইনাস sin x প্লাস cos x বাই cos x প্লাস sin x। তাহলে আমরা লিখে দিলাম এটা dx। আমরা কি করলাম, আমরা কিছুই করিনি, আমরা এই cos x প্লাস sin x কে দিয়ে
একবার এই cos x প্লাস sin x কে ডিভাইড করেছি, আর একবার মাইনাস sin x প্লাস cos x কে ডিভাইড করেছি, দিয়ে ইন্টিগ্রেশনটিকে দুটো পার্টে আমরা ভাগ করে দিয়েছি। যেহেতু সামনে হাফ গুণ ছিল তাই দুটো ক্ষেত্রেই আমরা হাফ গুণ করেছি। এবার দেখো নেক্সট লাইনে আমরা কি করছি, এটা কেটে যাবে, শুধু 1 ইন্টু ডিএক্স মানে শুধু ডিএক্স থাকবে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস পরেরটি যা ছিল আমরা তাই লিখে ফেললাম। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স, তাহলে আমরা লিখলাম হাফ ইন্টু এক্স প্লাস হাফ। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইন্টিগ্রেশনটির ক্ষেত্রে cos x প্লাস sin x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস cos x, অর্থাৎ এক্ষেত্রে হরের ডেরিভেটিভটি লবে আছে, তাই আমরা লিখব log mod cos x প্লাস sin x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 2009 সালে 12 নম্বর প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র বা ফর্মুলা প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। আমরা প্রথমেই জানবো ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 4 dx ইকুয়াল টু কত হবে। এখানে দেখো x মাইনাস 4 এর ডেরিভেটিভ কত, x মাইনাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 1, যেটা আমরা দেখতে পাচ্ছি লবে আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি হরে আছে x মাইনাস 4 এবং লবে আছে তার ডেরিভেটিভ 1। তাহলে ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 4 dx ইকুয়াল টু হবে লগ অফ মড x মাইনাস 4 প্লাস c। 2 নম্বরে আমরা জানবো লগ a মাইনাস লগ b ইকুয়াল টু হবে লগ অফ a বাই b। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমি প্রদত্ত ইন্টিগ্রেশনটি আমরা লিখে ফেললাম ইকুয়াল টু, এখানে প্রদত্ত ইন্টিগ্রেশনটি সাজিয়ে লিখলাম কেমন হবে, ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4 dx। দেখো এখানে যে ইন্টিগ্রান্ডটি আছে তার লবে আছে বা নিউমিনেটরে আছে 1 অর্থাৎ ধ্রুবক পদ, আর ডিনোমিনেটর বা হরে আছে দুটো রাশির গুণফল অর্থাৎ x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে, নিচে যে দুটো ফ্যাক্টর আছে সেই দুটো ফ্যাক্টর লবে লিখবে অর্থাৎ নিউমিনেটরে লিখবে, দিয়ে তাদের মাঝে প্লাস অথবা মাইনাস চিহ্ন দেবে, যাতে করে যে ভ্যারিয়েবল দুটো থাকবে, এখানে যেমন x আছে, এই ভ্যারিয়েবল দুটো যেন কেটে যায়, দিয়ে শুধু একটি ধ্রুবক পদ থাকে। চলো যেটি বললাম সেটি আমি তোমাদের করে দেখাই। তাহলে আমরা নেক্সট লাইনে কি লিখবো, দেখো নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন, দিয়ে দেখো এই ধ্রুবক পদ 1 বাদ দিয়ে বাকি সবটাই আমি এখানে লিখে ফেললাম। এবার এই নিচে যে দুটো টার্ম আছে না, সেই দুটো টার্মের যেটি বড় সেটি আগে লিখবো। x মাইনাস 4 হচ্ছে বড়, তার জন্য আমরা প্রথমে x মাইনাস 4 লিখলাম, তারপরে আমরা লিখলাম x মাইনাস 5। তুমি x মাইনাস 5 আগে লিখতে পারো, x মাইনাস 4 পরে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি বলেছি এই ভ্যারিয়েবল অর্থাৎ চলরাশি দুটোকে আমরা কাটবো, তার জন্য মাঝে কি চিহ্ন দেবো না, মাঝে প্লাস দেবো না মাইনাস দেবো। দেখো মাঝে যদি আমি প্লাস চিহ্ন দিই তাহলে x কিন্তু কাটবে না, সেই কারণে আমি মাঝে কি দিলাম না, মাঝে আমি একটা মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো এটা ক্যালকুলেশন করো কি হয়, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এখানে আমরা পাবো 1। দেখো আমার যে মেন অঙ্ক ছিল সেখানেও আমার উপরে কত ছিল, 1 ছিল, আর নিচে ছিল x মাইনাস 5 ইন্টু x মাইনাস 4। তার মানে আগের লাইনের সঙ্গে আমার এই লাইনটা সেম থাকলো। এবার কোনো কোনো ক্ষেত্রে তোমাদের কি হতে পারে, এখানে বিয়োগফলটি 1 না এসে ধরো 7 এলো অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে, কিন্তু আগের লাইন এখানে 1 ছিল, তাহলে তখন তুমি কি করতে, এই 7টাকে 1 করতে হবে, 7টাকে 1 করতে গেলে তুমি ইন্টিগ্রেশন আগে একটা 1/7 লিখে দিতে, তাহলে এই 7 কেটে গেলেই আমার 1 হয়ে যেত। আবার কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে ধরো তোমার এখানে 7 এলো কিন্তু আগের লাইনে ধরো 2 ছিল, তাহলে এই 7টাকে 2 করতে গেলে এই 7কে কত দিয়ে মাল্টিপ্লাই করব, তখন আমরা 7কে 2/7 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে দেখো এই 7 কেটে গেল, তাহলে উপরে আমার 2 থাকলো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে সমাধান করব। চলো এরপর আমরা নেক্সট লাইনে যাই। এরপর আমরা কি করব, এরপর আমরা লিখব ইকুয়াল টু দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম x মাইনাস 4 বাই
এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর, অর্থাৎ এই দুটো রাশিকে এবার আমরা এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা ডিভাইড করে লিখবো। ভাগ করে লিখলে আমরা প্রথমে পাবো দেখো এটা, মাঝে মাইনাস, তারপরে পাবো আমরা এটা, থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এবার দেখো এক্স মাইনাস ফোর, এখানে এক্স মাইনাস ফোর কেটে যাবে, এখানে এক্স মাইনাস ফাইভ, এখানে এক্স মাইনাস ফাইভ কেটে যাবে। এবার যদি আমরা সেপারেশন করি তাহলে আমরা প্রথমে লিখবো দেখো ইন্টিগ্রেশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস ফাইভ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস ফোর ডিএক্স। এবার দেখো এই যে এক্স মাইনাস ফাইভ এর ডেরিভেটিভ হচ্ছে 1 যেটা লবে আছে, আবার এক্স মাইনাস ফোর এর ডেরিভেটিভ হচ্ছে 1 যেটা আমার লবে আছে। তাহলে এই দুটো ইন্টিগ্রেশন আমরা খুব সহজেই করতে পারি। তাহলে নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু লগ অফ এক্স মাইনাস ফাইভ মাইনাস লগ অফ এক্স মাইনাস ফোর, মড দেবে অবশ্যই, প্লাস সি। আমরা জানি লগ এ মাইনাস লগ বি ইকুয়াল টু লগ এ বাই বি, এটা থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু লগ মড এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ফোর প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশন অধ্যায় থেকে এইচএস 2009 সালে 13 নাম্বার প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট কস এক্স বাই রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স ডিএক্স। এক্ষেত্রেও আমরা প্রথমে এই প্রশ্নটি সমাধানের জন্য যে যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। প্রথমেই আমরা 1 নম্বরে জানবো ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। এক্ষেত্রে আমরা কি লিখবো? এক্ষেত্রে আমরা লিখতে পারবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এ, জাস্ট এই এক্স এর জায়গায় লিখে দেবো আমরা এ মাইনাস এক্স। তাহলে আমরা লিখবো কি দেখো, তাহলে আমরা লিখবো ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স এর জায়গায় লিখে দিয়েছি এ মাইনাস এক্স ডিএক্স। অর্থাৎ যখন আমার কোনো একটা ইন্টিগ্রেশন 0 থেকে শুরু হবে, অর্থাৎ লোয়ার লিমিটটি 0 এবং আপার লিমিটটি এ মানে কোনো একটি সংখ্যা, সেক্ষেত্রে আমরা এই যে এক্স আছে এই এক্স এর জায়গায় আমরা লিখে দিতে পারবো আপার লিমিট মাইনাস এক্স। চলো এই সূত্রটি একটি উদাহরণের মাধ্যমে ভালোভাবে বুঝে নিই। 2 নম্বরে আমরা লিখছি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট কস এক্স বাই রুট কস এক্স প্লাস রুট সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, আমরা কি লিখতে পারবো দেখো। তাহলে আমরা যদি ফর্মুলাটি আগের এই ফর্মুলাটি প্রয়োগ করি তাহলে দেখো আমরা লিখতে পারবো কি না, এই এক্স এর জায়গায় যেখানে যেখানে এক্স আছে সেই এক্স এর জায়গায় আমরা লিখে দেবো কি পাই বাই 2 মাইনাস এক্স, কারণ এখানে দেখো এ মানে হচ্ছে পাই বাই 2। ঠিক আছে, তাহলে এই এক্স এর জায়গায় আমরা কি লিখে দেবো এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স মানে পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে দেখো আমরা কি পাবো, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, প্রথমে অর্থাৎ লবে বা নিউমারেটরের রুট কস এক্স আছে, তাহলে এই রুট কস এই এক্স এর জায়গায় আমরা লিখবো পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে আমরা লিখলাম রুট কস পাই বাই 2 মাইনাস এক্স বাই ডিনোমিনেটর বা হরে যে ফাংশনটি আছে তার প্রথমে আছে রুট কস এক্স, এখানেও এই এক্স এর জায়গায় আমরা লিখবো পাই বাই 2 মাইনাস এক্স, তাহলে আমরা লিখবো রুট কস পাই বাই 2 মাইনাস এক্স প্লাস দেখো আবার সেই সাইন মানে রুট সাইন এক্স এর জায়গায় আমরা লিখে দিয়েছি পাই বাই 2 মাইনাস এক্স। অর্থাৎ আমরা পেলাম দেখো এটা। এবার আমরা কি লিখতে পারি দেখো, এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখো পাবো এই যে রুট কস পাই বাই 2 মাইনাস এক্স, কস পাই বাই 2 মাইনাস এক্স মানে আমরা জানি সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে রুট সাইন এক্স বাই এটা হয়ে যাবে রুট সাইন এক্স প্লাস রুট সাইন পাই বাই 2 মাইনাস এক্স, আমরা জানি সাইন পাই বাই 2 মাইনাস এক্স মানে কস এক্স, তাহলে এটা হয়ে যাবে রুট কস এক্স। তাহলে আমরা লিখতে পারবো দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স ডিএক্স। এবার একটা জিনিস খেয়াল করো, প্রথমে যেটা দেয়া ছিল আর শেষে আমি যেটা পেলাম এই উভয় ফাংশনের দেখো ডিনোমিনেটর বা হর হচ্ছে একই। যেসব ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে যেসব ফাংশনে এই ফর্মুলাটি প্রয়োগ করে আমি ডিনোমিনেটর বা হর একই পেয়ে যাব সেই সব ক্ষেত্রে এই ফর্মুলাটি প্রয়োগ করব। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, যে ইন্টিগ্রেশনটি দেওয়া আছে সেটিকে আমরা প্রথমে আই ইকুয়াল টু ধরে নেব। ধরি আই ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এরপর আমরা যদি ফর্মুলাটি প্রয়োগ করি তাহলে পাবো অতএব আই ইকুয়াল টু
ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এই যে প্রথমে যে রুট কস এক্স আছে এই এক্স এর জায়গায় আমি লিখে দেবো পাই বাই 2 মাইনাস এক্স, এবং এখানেও এই এক্স এর জায়গায় লিখে দেবো পাই বাই 2 মাইনাস এক্স, এখানেও এই এক্স এর জায়গায় লিখে দেবো পাই বাই 2 মাইনাস এক্স। তাহলে আমরা পাবো দেখো প্রথমে রুট কস পাই বাই 2 মাইনাস এক্স বাই রুট কস পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুট সাইন পাই বাই 2 মাইনাস এক্স। এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা লিখতে পারছি ইমপ্লাইজ আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা হয়ে যাবে রুট সাইন এক্স, এটা হয়ে যাবে রুট সাইন এক্স প্লাস এটা হয়ে যাবে রুট কস এক্স। তাহলে আমরা পাবো হচ্ছে এটা, এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার দেখো 1 নম্বর এবং 2 নম্বরে তুমি যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে 1 নম্বরের ডিনোমিনেটর বা হরে যে ফাংশনটি আছে 2 নম্বরেরও ডিনোমিনেটর বা হরে আমরা সেই একই ফাংশন পেয়েছি, শুধু সাজানো নেই। এখানে রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স আছে, আর 1 নম্বরে দেখো আমার আছে হচ্ছে রুট কস এক্স প্লাস সাইন এক্স, অর্থাৎ রুট কস এক্সটা আগে আছে, রুট সাইন এক্সটা পরে আছে। এরপর আমরা কি করব, এই 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা অ্যাডিশন করব, অর্থাৎ যোগ করব। দেখো যদি আমরা 1 আর 2 যোগ করি তাহলে কি পাবো দেখো, তাহলে আমরা এখন লিখছি দেখো, এখন 1 নং প্লাস 2 নং করে পাই। প্রথমে কি করব, 1 নং এর বাঁ দিক দুটো আগে যোগ করব। দেখো সরি 1 নং এবং 2 নং এর বাঁ দিক দুটো আগে যোগ করব। 1 নং এর বাঁ দিকে আছে আই, আবার দেখো 2 নং এর বাঁ দিকেও আছে আই। তাহলে আমরা লিখছি যে আই প্লাস আই ইকুয়াল টু, এবার 1 নং এবং 2 নং এর ডান দিক দুটো যোগ করব। দেখো 1 নং এর ডান দিক আছে বা রাইট হ্যান্ড সাইড আছে এটা, এই ইন্টিগ্রেশনটা, এবং 2 নং এর রাইট হ্যান্ড সাইডে আছে এই ইন্টিগ্রেশনটা। তাহলে আমরা কি লিখবো, তাহলে এখন 1 প্লাস 2 করে পাই আই প্লাস আই ইকুয়াল টু 1 নং এর ডান দিকের যে ইন্টিগ্রেশনটা ছিল সেটি আমরা লিখে ফেললাম, প্লাস 2 নং এর ডান দিকে যে ইন্টিগ্রেশনটা ছিল আমরা সেটা লিখে ফেললাম। দিস ইমপ্লাইজ 2i ইকুয়াল টু, দেখো এই যে i প্লাস আই যোগ করলে হয়ে গেল আমার 2i। এবার এখানে দেখো এই দুটো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখো উভয়ের লিমিট দুটো একই আছে আর উভয়ের dx আছে, তাহলে এই দুটো যদি আমরা কমন নিই তাহলে কেমন ভাবে লিখতে পারবো দেখো। তাহলে আমি প্রথমে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা যদি এই দুটো থেকে ইন্টিগ্রেশন দুটো কমন নিই তাহলে আমি দেখো এরকম লিখছি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আর এখান থেকে যদি dx টা কমন নিই দিয়ে যদি এখানে লিখি তাহলে আমরা এখানে লাস্টে লিখলাম হচ্ছে dx। তাহলে দেখো এখানে পড়ে থাকবে এই ফাংশনটা প্রথমে, তাহলে আমরা প্রথমে এই ফাংশনটা লিখে ফেললাম, প্লাস পড়ে থাকবে আমার হচ্ছে এই ফাংশনটা, তাহলে এটা লিখে ফেললাম। আশা করি এই বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এবার এই দুটোকে আমরা কি করব, যোগ করব। দেখো যোগ করবে, তোমরা তোমাদের মতো যোগ করবে। দেখো যোগ করলে আমরা পাবো হচ্ছে এটা, ঠিক আছে, dx। এবার দেখো এক্ষেত্রে দেখো এটা এটা কেটে যাবে, দিয়ে হবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 ইন্টু ডিএক্স, 1 ইন্টু ডিএক্স মানেই হচ্ছে শুধু ডিএক্স। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 ডিএক্স। আমরা জানি ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে ইকুয়াল টু এক্স। এবার যদি লিমিটটা বসাই থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে 0 টু পাই বাই 2 আমরা বসিয়ে দিলাম। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো আমরা পাই বাই 2 মাইনাস 0, এটা ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে পাই বাই 2। দেখো তোমরা পরীক্ষার সময় কি করো, এটাকেই অ্যান্সার বলে লিখে দাও, কিন্তু এটা অ্যান্সার নয়। কেন অ্যান্সার নয়, তুমি যদি লেফট হ্যান্ড সাইডটা দেখো তাহলে আমরা অঙ্কটা যোগ করেছিলাম, তো লেফট হ্যান্ড সাইড দুটো যোগ করে আমরা পেয়েছিলাম 2i। তাহলে আমরা যে ভ্যালুটা পেলাম এখন পাই বাই 2 সেটা হচ্ছে এই 2i এর ভ্যালু। তাহলে আমরা কি লিখব, এবার আমরা লিখব যে অতএব 2i ইকুয়াল টু পাই বাই 2। দেখবে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটাকে আমরা i ধরে নিয়েছিলাম, তাহলে আমাদের i এর মান নির্ণয় করতে হবে। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারবো i ইকুয়াল টু হচ্ছে পাই বাই 4। এখান থেকে আমরা তাহলে i এর মান পেয়ে গেলাম আমরা পাই বাই 4, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা i এর মানটি বসিয়ে দেবো যেটাকে আমরা i ধরেছিলাম, অর্থাৎ যে প্রশ্নটি দেওয়া ছিল সেটি। অতএব ইন্টিগ্রেশন এটা ইকুয়াল টু পাই বাই 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 2009 সালে 14 নাম্বার কোশ্চেনটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4x dx। এই প্রশ্নের উত্তর করার পূর্বেও এক্ষেত্রেও আমরা একটি নোট পড়ে নেব। প্রথমেই আমরা জানবো 1 নম্বরে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইকুয়াল টু tan x প্লাস c। 2 নম্বরে আমরা জানবো sec স্কয়ার x dx ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো। আমরা জানি যে sec স্কয়ার x হলো tan x এর ডেরিভেটিভ, তাই sec স্কয়ার x dx ইকুয়াল টু আমরা লিখবো d অফ tan x। 3 নম্বরে আমরা জানবো
ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি। 4 নম্বরে আমরা জানবো ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ইন্টু ডি অফ ট্যান এক্স। দেখো এক্ষেত্রে আমরা যদি ট্যান এক্সটাকে জেড ভাবি তাহলে এখানে দাঁড়াবে জেড স্কোয়ার ডিজেড। তাহলে জেড স্কোয়ার ডিজেড এর ইন্টিগ্রেশন হবে জেড কিউব বাই 3। তাহলে যেহেতু এক্ষেত্রে ট্যান এক্সকে আমি জেড ধরে পেলাম জেড স্কোয়ার ডিজেড, তাহলে ট্যান স্কোয়ার এক্স ইন্টু ডি অফ ট্যান এক্স এর ইন্টিগ্রেশন আমরা লিখবো ইকুয়াল টু ট্যান কিউ এক্স বাই 3 প্লাস সি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমে আমরা ইন্টিগ্রেশনটি লিখে ফেললাম। ট্যান টু দি পাওয়ার 4x বা ট্যান টু দি পাওয়ার 6x অর্থাৎ ট্যানের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে 2 বাদে, অর্থাৎ যদি ট্যান স্কোয়ার এক্স থাকতো তাহলে এটাকে সেক্স স্কোয়ারে কনভার্ট করে আমি ইন্টিগ্রেশন করে নিতাম। যদি 2 এর থেকে বেশি ট্যানের পাওয়ারের সংখ্যা থাকে সেক্ষেত্রে সবার প্রথমে তোমাকে কি করতে হবে, সবার প্রথমে সেখান থেকে ট্যান স্কোয়ার এক্সকে আলাদাভাবে লিখতে হবে। তাহলে ট্যান টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু আমরা লিখব ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা কি করলাম, এই ট্যান টু দি পাওয়ার 4x থেকে আমরা একটা ট্যান স্কোয়ার এক্স আলাদা করে নিলাম। ঠিক আছে, ট্যান টু দি পাওয়ার 6x 8x 9x যাই দেখ না কেন তোমাকে এরকম একটা ট্যান স্কোয়ার এক্স আলাদা করে নিতে হবে। নেক্সট লাইনে আমরা লিখবো ইকুয়াল টু, দেখো এই ট্যান স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। পরেরটি যেমন আছে আমরা সেরকম লিখে দিলাম। এরপর আমরা যদি এই সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1কে ট্যান স্কোয়ার এক্স দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ট্যান স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটাকে যদি আমরা সেপারেশন করি তাহলে লিখতে পারবো ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এই ট্যান স্কোয়ার এক্সটি আগে লিখলাম, সেক্স স্কোয়ার এক্সটি পরে লিখলাম। ঠিক আছে, তারপরে এই মাঝে আমি মাইনাস চিহ্নটি দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স, এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্স কে আমি লিখতে পারবো ডি অফ ট্যান এক্স, আমি লিখে দিলাম ডি অফ ট্যান এক্স, মাইনাস এই যে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন আছে এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে না বা এর কোনো ফর্মুলা আমাদের জানা নেই, তার জন্য এই ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা লিখবো সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে আমরা লিখলাম ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু, দেখো এক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যদি ট্যান এক্সটিকে মনে মনে জেড ভাবি তাহলে জেড স্কোয়ার ডিজেড, তাহলে হবে জেড কিউ বাই 3 ইন্টিগ্রেশন। তাহলে এখানে জেড মানে ট্যান এক্স, তাহলে আমরা লিখবো ট্যান কিউ এক্স বাই 3 মাইনাস, এবার দেখো আমি একটা ব্র্যাকেট দিলাম। এবার সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি কি, সেক্স স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স মাইনাস 1 ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। এবার যদি এটাকে আমরা ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। এইচএস 2009 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 15 নাম্বার প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 to 4 মড x মাইনাস 2 ডিএক্স। অ্যান্সার, দেখো এখানে যে ফাংশনটির ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে অর্থাৎ ইন্টিগ্র্যান্ডটি হলো মড x মাইনাস 2। আমরা জানি যে কোনো মড ফাংশনকে আমরা 3টে ডিফারেন্ট মানে ভাঙতে পারি বা যে কোনো মড ফাংশনকে 3টে অংশে বিভক্ত করতে পারি। সেই রকম আমরা প্রথমে লিখবো এখানে মড x মাইনাস 2 ইকুয়াল টু দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমরা কি করব, এই মড x মাইনাস 2কে 3টে বিভিন্ন অংশে বিভক্ত করব। ঠিক আছে, সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা দেখব যে এই যে মডের ভিতরে যে অংশটা আছে কে আছে x মাইনাস 2, x এর কোন মানের জন্য এই x মাইনাস 2 এর মান 0 হবে। আমরা দেখতে পাচ্ছি যদি x এর মান আমরা 2 বসিয়ে দিই তাহলে আমরা 2 মাইনাস 2 ইকুয়াল টু 0 পাবো, অর্থাৎ আমরা বলতে পারবো যে x এর মান যদি 2 হয় তাহলে এই x মাইনাস 2 এর মান 0 হবে, তাহলে এই মড ফাংশনটির ভ্যালুও 0 হবে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলছি যে মড x মাইনাস 2 ইকুয়াল টু 0 কখন হবে, সেই কন্ডিশনটা আমাকে পাশে লিখতে হবে না, যখন x ইকুয়াল টু 2। এরপর আমরা কি করব, তাহলে সবার প্রথমে x এর কোন মানের জন্য যে মড ফাংশনটি দেওয়া থাকবে সেটির মান 0 হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করব। এরপর
আমরা এক্স এর মান এই 2 এর থেকে বড় বসাবো, অর্থাৎ এক্স গ্রেটার 2। দেখো এক্স এর মান যদি আমরা 2 এর থেকে বড় বসাই, কোথায় বসাবো না এই মডের ভেতরে যে ফাংশনটা আছে x - 2 সেখানে। আমরা যদি এই এক্স এর মান 2 এর থেকে বড় ধরো 2.1 বসাই, তাহলে 2.1 - 2 মানে 0.1, যেটা পজিটিভ ভ্যালু আসছে। তখন আমরা কি করব, তখন আমরা মড তুলে লিখে ফেলবো শুধু এই ভেতরে যেটা আছে সেটাই, অর্থাৎ x - 2। কখন না যখন x গ্রেটার 2। অর্থাৎ দেখো আমরা যদি এখানে x এর মান 2 এর থেকে বড় বসাই, তাহলে এর মানটা পাবো আমরা পজিটিভ। এরপর আমরা কি করব, এরপর আমরা x এর মান 2 এর থেকে ছোট বসাবো। দেখো 2 এর থেকে ছোট যদি মান বসাই, আমরা কোথায় বসাবো না এই মডের ভেতরে যে অংশটা আছে, অর্থাৎ x - 2 তে। দেখো x - 2 তে 2 এর থেকে ছোট একটি ভ্যালু আমি যদি ধরে নিই x এর মান 1.9, তাহলে দেখো x - 2 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে নেগেটিভ, অর্থাৎ -0.1, যেটা নেগেটিভ। তাহলে x এর মান 2 এর থেকে যদি আমরা ছোট বসাই, তাহলে x - 2 এর ভ্যালুটি আমরা পেয়ে যাচ্ছি নেগেটিভ। তাহলে এক্ষেত্রে বা এই কন্ডিশনে যদি আমরা মডটা তুলি, তখন কি করব, তখন আমরা আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে লিখে দেবো হচ্ছে x - 2, অর্থাৎ -x - 2। কখন কন্ডিশনটা কি না, কন্ডিশন হচ্ছে যখন x হচ্ছে 2 এর থেকে ছোট বা x < 2। এবার দেখো আমরা যদি এখানে x এর মান 2 এর থেকে ছোট বসাই, তাহলে এই টোটাল ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখবে এটা পজিটিভ চলে আসবে। অর্থাৎ এখানে যে 3টে কন্ডিশন আমরা লিখলাম, সেই কন্ডিশন অনুযায়ী যদি আমরা x এর মানগুলো প্রত্যেকটাতে বসাই, তাহলে দেখবে প্রত্যেকটা মানই আমরা ধনাত্মক বা পজিটিভ পাবো। তার জন্য বলা হয়ে থাকে যে মড ভ্যালু অলওয়েজ পজিটিভ। এবার আমরা কি করব, এরপর দেখো আমাদের যে ইন্টিগ্রেশনের লিমিটটি দেওয়া আছে সেটা হচ্ছে 0 থেকে 4। আমরা 0 থেকে 4 লিখে নিলাম। এবার দেখো ফাংশনটা 3টে অংশে ভাগ হয়েছে, তার মধ্যে মাঝের অংশে আছে দেখো x = 2, ঠিক আছে। এবার x এর মান 2 এর থেকে বড় হয়ে গেলে আমরা পেয়েছি x - 2, আবার x এর মান 2 এর থেকে ছোট হয়ে গেলে আমরা পেয়েছি -x - 2। তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশনটা আছে এটাকেও দুটো পার্টে ভাগ করব। মাঝখানে কাকে রেখে ভাগ করব না, মাঝখানে আমরা এই 2 কে রেখে আমরা দুটো অংশে ভাগ করব। একটা অংশে আমরা লিখবো ইন্টিগ্রেশন 0 to 2 প্লাস আর একটা অংশে লিখবো আমরা ইন্টিগ্রেশন 2 to 4, অর্থাৎ 0 to 2 একটা অংশ, আর একটা অংশ হচ্ছে 2 থেকে 4, ঠিক আছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে। তাহলে সবার প্রথমে তোমরা এরকম মড ফাংশন ইন্টিগ্রেশন করতে গেলে কি করবে, সবার প্রথমে দেখে নেবে যে x এর কোন মানের জন্য এই মড ফাংশনটির ভ্যালুটা 0 হচ্ছে। তারপর তোমরা একইভাবে বাকি দুটো ফাংশন বার করে নেবে। চলো নেক্সট লাইনে আমরা লিখছি, এখন যে ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে দিয়েছে সেটি আমরা লিখে ফেললাম। এবার দেখো একে আমরা দুটো পার্টে ভাগ করব। একটি পার্ট হচ্ছে 0 থেকে 2 যে ফাংশনটা ছিল সেটাই লিখলাম mod x - 2 dx, প্লাস আর একটি অংশ হচ্ছে 2 থেকে 4 mod x - 2 dx। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে 2। এবার দেখো 0 থেকে 2 মানে বোঝাচ্ছে x এর মানটা 0 থেকে 2 এর মধ্যে আছে, অর্থাৎ 0 থেকে 2 এটা বলতে বোঝায় x এর মানটা হচ্ছে 2 বা 2 এর থেকে ছোট এবং 0 বা 0 থেকে বড়, অর্থাৎ x এর মানটা হচ্ছে 0 হতে পারে, 2 হতে পারে, বা 0 থেকে 2 এর মাঝে যে কোনো কিছু হতে পারে। এবার তুমি দেখো আমরা যদি x এর মানটা 0 থেকে 2 এর মাঝে যে কোনো একটা মান এখানে বসাই, অর্থাৎ এখানে দেখো 0 থেকে 2 এর মাঝে মানে হচ্ছে 2 হবে বা 2 এর থেকে কম হবে। দেখো 2 এর থেকে যে কোনো একটা কম মানের জন্য এটার ভ্যালু আমরা কি পেয়েছিলাম, 2 এর থেকে যে কোনো কম মানের জন্য এই ভেতরের ভ্যালুটা x - 2 হচ্ছে নেগেটিভ। x - 2 যেহেতু নেগেটিভ, তাহলে আমরা মড তুললে লিখবো -x - 2 dx। বা তুমি দেখো যদি এখানে খেয়াল করো, দেখো যখন আমরা পেয়েছিলাম যে x এর মান 2 এর থেকে ছোট, তখন দেখো ওই মড ফাংশনটার ভ্যালু হচ্ছে -x - 2। এবার এখানে যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখো এখানে মানটা হচ্ছে 0 থেকে বড়, 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট, তাহলে 2 এর থেকে ছোট হলে এই মড x - 2 এর ভ্যালু হবে -x - 2। নেক্সট প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 4। এখানে দেখো যদি x এর মানটা আমার 2 এর থেকে বড় হয় এবং 4 থেকে ছোট, 2 এর থেকে বড় যদি হয়, এখানে যদি আমরা 2 এর থেকে বড় মান বসাই, তাহলে এই মড ফাংশনের ভেতরের ভ্যালুটা হচ্ছে পজিটিভ। যেহেতু পজিটিভ, তাহলে এক্ষেত্রে মড তুললে আমরা কি পাবো, x এর মান 2 এর থেকে বড় হলে মড তুললে আমরা লিখে দেবো শুধু হচ্ছে x - 2 তারপর dx। এরপর এটাকে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করে সহজেই মানটি নির্ণয় করতে পারবো। ইকুয়াল টু দেখো এরপর আমরা লিখছি মাইনাস দিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। আমরা জানি যে x এর ইন্টিগ্রেশন হচ্ছে x² / 2 মাইনাস 2 × dx। আমরা জানি 2 × dx মানে x, কারণ dx এর ইন্টিগ্রেশন 2 × dx আছে,
তার মানে আমরা লিখবো 2 ইন্টু ডিএক্স, মানে ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তার মানে আমরা পাবো হচ্ছে 2x, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস 2x, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে লিমিটটি আমরা বসিয়ে দিলাম 0 থেকে 2, প্লাস এক্ষেত্রে আমরা প্রথমে এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 2 ইন্টু ডিএক্স, একে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে 2x, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, লিমিটটি বসিয়ে দিলাম। এরপর জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, ইকুয়াল টু মাইনাস, এবার আমরা যদি এখানে আপার লিমিট 2 বসাই তাহলে দেখো আমরা পাবো হচ্ছে এটা, মাইনাস লোয়ার লিমিট যদি 0 বসাই তাহলে আমরা পাচ্ছি 0, তাহলে মাইনাস 0, থার্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ, তারপরে প্লাস এখানে যদি আমরা প্রথমে আপার লিমিট 4 বসাই তাহলে আমরা পাচ্ছি দেখো হচ্ছে এটা, মাইনাস তারপর লোয়ার লিমিট এখানে 2 বসালে আমরা পাচ্ছি হচ্ছে এটা, ইকুয়াল টু, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবো এখানে মাইনাস 2 পাবো, আগে একটা মাইনাস আছে কিন্তু, তাহলে হয়ে গেল হচ্ছে প্লাস 2, প্লাস এটাকে আমরা ক্যালকুলেশন করলে দেখবে আমরা পাবো হচ্ছে 0, আর এখানে পাবো হচ্ছে মাইনাস 2, আগে একটা মাইনাস আছে মানে 0 প্লাস 2 লিখলাম। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু হচ্ছে 4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইচএস 2009 সালে ইন্টিগ্রেশন অধ্যায় থেকে 16 নাম্বার প্রশ্নটি হলো মান নির্ণয় করো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন কিউ এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স। অ্যান্সার, প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেললাম। এখানে দেখো যে ইন্টিগ্র্যান্ড বা যে ফাংশনটির ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে সেটি হচ্ছে সাইন কিউ এক্স ইন্টু কস কিউ এক্স, এবং তাদের প্রত্যেকের পাওয়ারে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা। যদি কোনো ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস এক্স দিয়ে থাকে এবং তাদের পাওয়ারে যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে সেই ধরনের ইন্টিগ্রেশন করতে গেলে আমরা সবার প্রথমে হয় সাইন কিউ এক্স থেকে একটা সাইন এক্স আলাদা করে নেব, না হলে কস কিউ এক্স থেকে আমরা একটা কস এক্স আলাদা করে নেব। চলো তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন কিউ এক্স, প্রথম ফাংশনটি আমরা লিখে ফেললাম। এই কস কিউ এক্স থেকে একটা কস এক্স আলাদা করে লিখবো, অর্থাৎ এটাকে লিখবো আমরা কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এর পরের লাইনে আমরা কি করব, এর পরের লাইনে এই যে কস এক্স ডিএক্স এটাকে আমরা আলাদা রেখে বাকি টোটাল ফাংশনটিকে আমরা সাইনে নিয়ে যাব। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এই কস স্কোয়ার এক্স এর পরিবর্তে লিখে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে নেক্সট লাইনে লিখছি আমরা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন কিউ এক্স, তারপরে এই কস স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখে দিচ্ছি ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তারপরে যা ছিল তাই লিখলাম ইন্টু কস এক্স ডিএক্স। এবার দেখো আমার পুরো ফাংশনটি সাইন এক্স এ কনভার্ট হয়েছে, শুধু এটুকু বাদ দিয়ে এটুকু কস এক্স ডিএক্স আছে। কেন এরকম করলাম, এবার যদি আমরা সাইন এক্স সমান সমান জেড ধরি তাহলে দেখো আমরা পাবো কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দেখো এবার আমরা ধরে নিচ্ছি যে লেট সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে আমরা লিখতে পারি অতএব কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার আমরা লিমিটটি চেঞ্জ করব। দেখো প্রথমে এক্স এর লোয়ার লিমিট আছে হচ্ছে 0, তাহলে আমরা এক্স এর মান প্রথমে 0 বসালাম। এবার এক্স এর মান যদি এখানে 0 বসাই তাহলে সাইন 0 হবে 0, তাহলে জেড ইকুয়াল টু 0 পেলাম। এক্স এর মান 0 হলে আমরা জেড এর মানও 0 পেলাম। এরপর এক্স এর আপার লিমিট হচ্ছে পাই বাই 2, তাহলে আমরা এক্স এর মান এখানে আপার লিমিট পাই বাই 2 লিখে ফেললাম। এবার যদি এখানে এক্স এর মান পাই বাই 2 বসাই তাহলে সাইন পাই বাই 2 মানে আমরা জানি হচ্ছে 1, তাহলে দেখো জেড এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 1। তাহলে 0 টু পাই বাই 2 যেটা এক্স এর লিমিট ছিল সেটা আমার জেড এর লিমিট হয়ে গেল কোথায় না 0 টু 1। তাহলে আমরা নেক্সট লাইনে লিখছি দেখো ইকুয়াল টু ইন্টিগ্রেশন আমার 0 টু পাই বাই 2টা কনভার্ট হয়ে গেল 0 টু 1 এ, তাহলে আমরা লিখলাম হচ্ছে 0 টু 1। এবার দেখো এই সাইন এক্স ইকুয়াল টু জেড ধরেছিলাম, তাহলে এখানে আমি যদি সাইন এক্স এর জায়গায় জেড বসাই তাহলে আমরা পাবো হচ্ছে জেড কিউ, ইন্টু এখানে যদি সাইন এক্স এর জায়গায় আমরা জেড বসাই তাহলে পাবো হচ্ছে ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার। আর এই কস এক্স ডিএক্স এর পরিবর্তে কি বসিয়ে দেবো, কস এক্স ডিএক্স এর পরিবর্তে বসিয়ে দেবো আমরা ডিজেড ডিজেড। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু, এরপর কি করব আমরা এটাকে গুণ করে লিখবো, তাহলে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 জেড কিউ মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার আমরা সিম্পল ইন্টিগ্রেশন করব। দেখো ইকুয়াল টু, আমরা জানি জেড কিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 4/4, লিখে ফেললাম জেড টু দি পাওয়ার 4/4, মাঝে মাইনাস আছে আমরা মাইনাস লিখলাম। এবার জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কত হবে না, জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 6/6। এবার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটি বসালাম 0 থেকে 1। নেক্সট লাইন আমরা লিখবো ইকুয়াল টু
দিয়ে আমরা জেড এর আপার লিমিট 1 এর মান এখানে বসালে আমরা পাবো হচ্ছে এটা, মাইনাস এরপর জেড এর লোয়ার লিমিট 0 এখানে বসালে আমরা পাবো হচ্ছে 0। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা। তোমরা তোমাদের মতো সিম্পলিফাই করবে, ফাইনালি আমরা পাবো হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।